7 মাসের গর্ভবতী মহুয়াকে তার শাশুড়ি তেতো গলায় বলল, প্রথম সন্তান যদি মাইয়া হয় তাইলে মা মাইয়া দুইডারই লাকড়ি বানায় জ্বালামো কইলাম। ঘরে বাত্তি দেওয়ানের লাইগা পোলাছে। এই বংশে এমনিতেই পোলা কম, মাইয়া পয়দা হওয়া মানেই খরচ। আগে পোলা পয়দা কইরা আয়ের ব্যবস্থা করতে হইব। যুবতী মহুয়ার সারা শরীর ঝাঁকুনি দিয়ে শিউরে উঠল। আল্লাহ গো, রহম করো। বলে কি? মহুয়ার প্রচন্ড ক্ষুধা লেগেছে। সে মাত্রই রান্নাঘরে গেল ভাত খেতে। মিটসেপ খুলতে নিলেই শাশুড়ি তফুরার কাঠ কাঠ গলায় কথাগুলো শুনতে হলো তাকে। 5 মাসের পর হতেই মহুয়ার কেবল ক্ষুধা লাগে, খেতে ইচ্ছে করে এটা ওটা, কিন্তু পায় না। সে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, বিয়ে হয়েছে মধ্যবিত্ত ঘরে। তার বাবার সংসারের মতো স্বামীর সংসারেও নিত্য টানা পড়েন, হিসেব করে চলতে হয়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাই মহুয়া সংকোচ ভুলে বেহা বিড়ালের মতো ভাতের হাড়ি দেখে। তলায় কিছু ভেজা ভাত অবশিষ্ট আছে, বড় জোর 3 মুঠি হবে। সে ভালো করে সব ভাত তুলে নিল প্লেটে, কিন্তু কিছুই নেই। খাবে কি দিয়ে? সবাই খেয়ে শেষ করে ফেলেছে, তার কথা কেউই ভাবল না। মহুয়ার চোখ দুটো জলে ভরে যায়। সে 2টো কাঁচা মরিচ ও একটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতগুলো খেয়ে নিল, তাই তার কাছে অমৃতের মতো ঠেকল। পেট ভরেনি বলে গাছ থেকে 2টো হাত পাখা পেয়ারা পেরে নিল, লবণ মরিচ মিশিয়ে খেয়ে নিল। এবার শান্তি। মহুয়া নিজের রুমে গিয়ে মাটিতে পাটি বিছিয়ে শয্যা পেতে শুয়ে পড়ল। খাওয়ার পরেও শরীরটা ক্লান্ত লাগে। প্রবাসী স্বামী আমানকে ভিডিও ফোন দিল। কিছুক্ষণ কথা বলল। আমানের গলা শুনলেই মহুয়া আপ্লুত হয়ে যায়, ভুলে যায় সব। আমান মহুয়ার উদাম পেট দেখতে চায়। মহুয়া লাজুক লতার মতো নুয়ে যায়, তবু উঁচা পেট হতে কাপড় সরিয়ে নেয়। আমান পেটে উড়ন্ত চুমু দেয়। এভাবে নানান রোমান্টিকতায় দুধের স্বাদ ঘোলে মেটায় আমান মহুয়াকে নিয়ে। মহুয়ার শ্বাস প্রশ্বাস গাঢ় হয়, সুখ সুখ অনুভব করে। আমার লোভাতোর চোখে চেয়ে রয় মহুয়ার মুখের দিকে। আমানকে মহুয়া শাশুড়ির বলা কথাগুলো বলতে গিয়েও থেমে গেল। পাছে যদি আমান ভুল বুঝে, তাই থাকুক না, ও তো আমারই আছে। মুরব্বীরা সবসময় বলে, একটা মেয়ের জীবনে স্বামী সব। গোটা পৃথিবী তার বিপক্ষে গেল কিছুই যায় আসে না, যদি স্বামী তার পক্ষে থাকে, তাকে ভালোবাসে। মহুয়ার বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের 3 মাস পর আমান বিদেশ চলে গিয়েছে, আবার এসেছে 7 মাস পূর্বে। সে মাসেই মহুয়ার পিরিয়ড বন্ধ হয়ে যায়। 3 মাসের ছুটি কাটিয়ে আমান আবার বিদেশ পাড়ি দেয়। আমান মাকে যেমন প্রগাঢ় ভালোবাসে, তেমনি স্ত্রীকেও। তবে তার দৃষ্টির অগোচরে মহুয়ার সাথে মায়ের বৈরী আচরণ তার অজানা। কেননা ছেলে যে কয় মাস বাড়িতে থাকে, তখন মহুয়ার সাথে তফুরা ভালো আচরণ করে। কথা শেষে মহুয়া ঘুমিয়ে পড়ে। মহুয়ার কাঁচা ঘুম ছুটে যায় তফুরা ঝাঁঝালো কথার তোড়ে। কি ব্যাককল, ব্যর্থমিস, ইতর, চোর মাইয়া। আমার কপালে জুটল। পাতিলের তলার ভাত রাখছি হাঁসমরগের লাগিয়া, আর বেটি রাক্ষসের মতন খাই ফালাইল। এখন কি দিমো হাঁসগুলান রে? কেমন টই টই করে ঘুরতাছে আমার ধারে। গাছের পেয়ারা 2টা পাকন ধরতাছে। আউশ করে রাখলাম মাইয়া জামাই লাইগা, তাও খাই ফালাইল। এর মা বাপরে জানাইতে হইব। চুপ করে থাকুন যাইব না আর। মহুয়া লজ্জায় কুকড়ে যায়, নিজেকে প্রশ্ন করে, স্বামীর পরিবারের গাছ থেকে ফল পেরে খেলে চুরি? সেই ভাত হাঁস মোরগের হলে আমার ভাত কই? আমি তো মানুষ, হাঁস মুরগির ক্ষুধা আছে, আমার নাই? নীরবে সয়ে যায় মহুয়া, মানিয়ে নেয়, মেনে নেয়। সে যে বড় দুর্ভাগা। তারপরে একদিন তফুরার ননদ সীমা মহুয়াকে বলল, ভাবি, মা বলছে কালকে ঢেকিতে পাট দিতে হবে। চালের গুঁড়া শেষ, সকালে নাস্তা বানানো যাবে না নইলে। আমি বড় ভাবি ও তুমি মিলে চাল ভাঙতে হবে। মহুয়া বিস্ময় চোখে তাকায় ননদের দিকে, অস্ফুট স্বরে বলে, আমি? এই ভারী শরীর নিয়ে এটা সম্ভব? পেটে বাবুর সমস্যা হবে না?
পাশ হতে মহুয়ার কথাগুলো শুনতে পায় তফুরা। তিনি হৈ হৈ করে উঠলেন। উচ্চস্বরে শাসনের ঢঙে বললেন, ফুটানি দেখলে গায়ে ফোসকা পড়ে। আমি শ্বশুরের নির্দেশে গাছ কাটছি, উঠানে ফালাইয়া লাকড়ি করছি। সেই লাকড়ি হুগাইছি রইদের মধ্যে। হের বাদে ভাত রাইন্দা খাওয়াইছি সকলেরে। পোয়াতি থাকাকালীন সব কামই করণ যায়, কিচ্ছুই হয় না। মহুয়া নিভে যায়। পরের দিন পেট হাত দিয়ে চেপে ধরে ঢেকিতে জোরে জোরে পাট দিতে হয় তাকে। রাতে মহুয়ার ভীষণ পেট ব্যথা করে। নিজেই তেল গরম করে মালিশ করে পেটে। নির্দিষ্ট সময়ে ঘরে অপরিপক্ক ধাত্রীর হাতে মহুয়া একটি কন্যা সন্তান প্রসব করে। এক শিশি স্যাভলন আর এক পাতা ব্যথার ট্যাবলেট ছাড়া কিছুই জোটেনি মহুয়ার কপালে। রোজ ভাত গিলতে হয় তাকে। পেঁয়াজ ভাজা, অর্ধেক ডিম ভাজা, নিরামিষ লাউ রান্না, কলার মোচার ভর্তা, মাঝে সাঝে দুপুরে এক পিস মাছ, এই। অথচ সচ্ছল ঘরের বউরা সন্তান প্রসবের পর কত যত্ন পায়। খেতে পায় শিং মাছের ঝোল, মুরগি, দুধ, ডিম, কবুতর ভুনা ও কত পুষ্টিকর ফল ফলাদি। ভেবেই প্রলম্বিত শ্বাস ছাড়ে মহুয়া। তফুরা সারা মুখ জুড়ে অমাবস্যা ভর করলো। রাত দিন মহুয়াকে কথা শোনাতে লাগলো। মহুয়া স্তব্ধ হয়ে যায়। এতে তার ভুল বা দোষ কোথায়? তবু সে কোনো প্রতিবাদ করে না। যদি আমান শুনে রাগ করে তার ওপর। সে হজম করে যায় স্বামীর সংসারে সবার দেওয়া মানসিক অত্যাচারগুলো। আর যাবেই বা কোথায়? বাবার সংসারেরও বেহাল দশা। নুন আনতে পান্তা ফুরায়। এভাবে নানা ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা গঞ্জনার মাঝে মহুয়ার রাত দিন পার হয়। তার আদরে স্নেহে বড় হতে থাকে তার মেয়েটি। আদর করে মেয়ের নাম রাখে বুলবুলি। মহুয়া একটু পরপর স্নেহময়ী সুরে ডেকে ওঠে, আম্মুর বুলবুলি পাখিটা কই রে? বুলবুলি প্রজাপতির মতো উড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। খলবল করে হেসে ওঠে। সেই পবিত্র মধুর হাসি দেখে মহুয়া ভুলে যায় সব কষ্ট। কিন্তু নিয়তি বোধহয় মহুয়ার বিপক্ষে অবস্থান করছিল। উপহাস করছিল তাচ্ছিল্য ভরে। তাই তার মেয়ের 1 বছর বয়স হওয়াতেও মুখে কোনো বোল ফুটছে না। বড় ডাক্তার দেখে জানা গেল মেয়েটি তোতলানো স্বরে কথা বলবে, কারণ সে পেটে থাকা অবস্থায় তার মা অনেক ভারী কাজ করেছে। তার কারণে তার মাথায় চাপ পড়েছে। শুনে মহুয়ার মাথায় হাত। বাড়িতে গিয়ে সবাইকে জানালো। কেউই পাত্তা দিল না তার কথায়। সবাই বলল এটা খোদার হুকুম। আমানও তাই শোনালো তাকে। মা বোনকে দোষারোপ করলো না। এভাবে দুঃখ বেদনায় যাতনায় বিষাদে কাটছে মহুয়ার রাত দিন। বুলবুলির বয়স 2-এ পৌঁছালো। সে এখন হাঁটতে জানে ভালো করে। টুকটুক করে নরম পায়ে দুলে দুলে হাসে ছানার মতো উঠান ডিঙিয়ে বাড়ির এদিক ওদিক চলে যায়। মহুয়া মেয়েকে চোখে চোখে রাখে। এলো গ্রীষ্মকাল। ধানের মৌসুম চলছে। মহুয়া শাশুড়ির সাথে ধান সেদ্ধ করায় মনোযোগী। অন্যরাও ধানের নানান কাজে ব্যস্ত। মহুয়া মেয়েকে চোখের সামনে না দেখে উঠে গেল খুঁজতে। কিন্তু নেই। কোথাও তার প্রাণের ধন, বুকের মানিক কন্যাটি নেই। মহুয়া গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে। হাতের কাজ ফেলে পুরো বাড়ির সবাই বুলবুলিকে খুঁজতে লাগলো হন্যে হয়ে। নিকট পুকুরে জাল ফেলা হলো। জালে করে বুলবুলি উঠে এলো, তবে প্রাণহীন, নিথর অবস্থায়। মহুয়া তার মেয়ের স্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারে না। তার সন্দেহে তীর চলে যায় অন্য কারো দিকে। সে তার মেয়েকে কোলে জড়িয়ে ধরে উঠানে হাত পা আছাড়ি পিছাড়ি করে বিলাপ করে যাচ্ছে। মহুয়ার বাবা মা এবং প্রতিবন্ধী ছোট ভাইটাও এলো। তারাও কেঁদে বুক ভাসিয়ে ফেলছে। এই ভিতরে আমানের কাছেও খবর চলে গেল। সে তৎক্ষণাৎ ভিডিও ফোন দিল তার বড় ভাবির মোবাইলে। সে কান্না করছে আর মহুয়াকে বকছে অভিযোগ করে। কেন মহুয়া মেয়ের দিকে ভালো করে লক্ষ্য রাখলো না? মহুয়ার ধৈর্য ধরে রাখতে পারল না। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে ভিডিওতে স্বামীকে শুনিয়ে চিৎকার করে বলল, আমার মেয়েকে আম্মা ইচ্ছে করে পানিতে ফেলে দিয়েছে। আমি কিছুই বলিনি এতদিন। চাইনি তুমি মাকে ভুল বুঝো। অসন্তুষ্ট হও মায়ের ওপরে।
বুলবুলি পেটে থাকতে উনি বলছে আমার প্রথম সন্তান মেয়ে হলে মা মেয়ে দুজনকে আগুনে পুড়িয়ে মারবে, কারণ মেয়ে হলে নাকি লস। ও পেটে থাকতে আমি ঠিক মতো খেতে পারিনি, দেয়নি একটু বাড়তি খাবারও, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছি। বুলবুলি জন্মের পরে আমি ভালো কিছু খেতে পারিনি, এই জন্য বুলবুলি তেমন বুকের দুধ পেত না। রোগার মতো বড় হচ্ছিল আমার বুলবুলি। বুলবুলি তোতলা কেন হয়েছে? ওই যে আমাকে দিয়ে ঢেগিতে পাট দেওয়াইছে তাই। আজ আমি তো ওনার সাথে ধানের কাজে ব্যস্ত। বুলবুলিকে শেষ দেখলাম উঠানে। উনি দেখলো একদিকে মেয়ে, আরেকদিকে তোতলানো, ঠিক মতো কথা বলতে পারে না। বড় হলে একে বিয়ে দিতে খরচ বেশি হবে, এর বেঁচে থেকে কাজ নেই। উনি ছেলের সামনে এক রূপ দেখায় বউকে নিয়ে, আড়ালে তার বিপরীত রূপ দেখায় বউয়ের সাথে। সাপের খোলসের মতো রূপ পাল্টাতে পারে উনি। আমান কিছু বলতে পারে না, আহাম্মকের ন্যায় মহুয়ার দিকে চেয়ে থাকে। কাকে বলবে তার মা এমন করতে পারে তা তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তফুরা ঝাঁঝালো অথচ করুণ স্বরে চেঁচিয়ে উঠল, আল্লাহ গো বলে, খোদার আরশ কাইপা উঠব এক মায়ের নামে হুদা বদনাম দিলে। এই বলে তিনি মহুয়ার মুখোমুখি বসা বড় বউয়ের হাত থেকে ছোঁ মেরে মোবাইল ফোন কেড়ে নিলেন। জীবন দিয়ে ছেলেকে বোঝানোর চেষ্টা করছেন, বাবা তুই মার কথা একই কর। বউর এখন পাগলের দশা, কাণ্ড জ্ঞান লোপ পাইছে। তরতাজা মাইয়া ময়রা যাওনে কলিজায় কামড় মারছে তার, তাই উল্টা পাল্টা কথা কইতাছে। নামাজ পড়া আমার নাতনির লেগে দোয়া করিস, অয় ছিল একটা পবিত্র ফুল, আল্লাহ যেন তারে জান্নাতের ফুল বানায় রাখে। আমান ফোন রেখে দেয়। মায়ের কথা শুনতেও তার ভালো লাগছে না, তার কাছে সবকিছু অসহ্য লাগে। আদরের মেয়েটাকে একটু ছুঁয়েও দেখা সৌভাগ্য আল্লাহ কেন তাকে দিল না। সেদিন আর কাজে যায় না আমান, সারাদিন বিষণ্ণ মনে একা রুমে শুয়ে বসেছিল। বুলবুলির দাফন সম্পন্ন হলো। আমাদের ঘরের পরিবেশ বিষণ্ণ। তার বাবা নেই, বড় ভাই চাকরি করে অন্য জেলায়। মহুয়াকে সন্ধ্যায় তার বাবা মা নিয়ে যেতে চাইল, বাদ সাধল তফুরা। রোষপূর্ণ গলায় মহুয়ার বাবা মাকে তিনি বললেন, ইনসাফটা হইল, আপনাগো না হয় ফসল নাই, জমি নাই, ধান নাই, কাম নাই, কিন্তু কামাগত গৃহস্থগিরি আছে, উঠান ভরা ধান, কামের মাঝে বউ কেমনে যাইব? কাজ কাম করলে মন দিল ভালো থাকবো, শোক কম লাগবো, মন পড়লে গোরস্থানে গিয়া মাইয়ার গোড় দেখা আসতে পারবো। আপনাকে লগে যাওনের কাম নাই, ধান গোলায় উঠা গেলে পরে যাইবনি, এখন গেলে আমার দুয়ার বন্ধ হইয়া যাইব হেলাইগা। মহুয়ার বাবা মা দমে যায়। মহুয়া দু চোখ জুড়ে প্রবল বর্ষণ, যেন বান নেমেছে তার চোখ জোড়ায়। মহুয়ার মা একপাশে নিয়ে মেয়েকে বোঝায়, দরদ মাখা সুরে, মারে থাক পইরে এখানে, আমাদের চাইতে তো এরা ভালো অবস্থানে আছে, জামাই বিদেশ থায়, 3 বেলা পেট ভরে সাইডটা ভাত খাইতে পারতাছস, বাবার বাড়ি তো হেইয়াও জুটবো না কিসমতে, গরিব বাপের মাইয়া তুই। আর তোর বাপ বেমারের লাইগা মিলে রোজ যাইতে পারে না, তার বদলে তোর প্রতিবন্ধী ভাই যায়, ওই তো আর তোর বাপের কাম করতে পারে না, ওই হ্যাগো মিল ঝাড়ু দেয়, মানুষের ধান চাইল বস্তায় ভইরা দেয়, চা বিড়ি পান সুপারি নাস্তা পানি আইনা দেয়, এমন ফুড ফরমাইশ খাটে, বিনিময়ে মাস হইলে তারা কিছু দেয়, এতে হ্যাগো বাপ বেটার হাত খরচ চলে। আমি তো আগের মতো হাঁস মুরগি পালি, ছাগল পালি, সবজি চাষ করি, এগুলা বেইসা সংসার চালাই। মহুয়ার সারা মুখ রক্তিম হয়ে ওঠে তীব্র অভিমানে। অন্যদিকে মুখ ঘুরিয়ে অভিমানী কণ্ঠে বলে, আমি তো বিয়ে বসতে চাই নাই আম্মা, পড়ালেখায় ভালো ছিলাম, ইচ্ছে ছিল পড়াশোনা করে বাবার ডাল হব, ছেলের মতো, চাকরি নয়তো ব্যবসা করব। যেহেতু মিরন শারীরিকভাবে অস্বাভাবিক, তাই ওর হিসাব তো বাদ। না, বিদেশি ছেলে পেয়ে তোমরা দুজন উতলা হয়ে গেলা বিয়া দেওয়ার জন্য। ইন্টারের খরচ টিউশনি করে আমি বহন করতে পারতাম, কলেজও ভর্তি হতে পারলাম না, জামাইয়ের বাড়িতে হাড়ি ঠেলতাছি আর চোখের পানি ফেলতাছি। কত শখ আসছিল কলেজে পড়ব। দীর্ঘশ্বাস ফেলে মহুয়া। এখন এসব বইলা আর কি লাভ মা, সবই মালিকের ইশারা মাত্র। বুইজা শুইনা চলিস ননদ হরির লগে, রয়েস হয়ে থাইস, আমরা এখন জায়গা, কয়দিন পর যাইস বাড়ি। মহুয়ার মাথায় মমতার পরশ বুলিয়ে বলল তার মা। পরে তারা 3 জন চলে যায়।
অল্প কয়দিনের মাথায় ঘরের পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। মহুয়ার মনের অবস্থা বেগতিক। যেদিকে তাকায় সে বুলবুলিকে দেখতে পায়, প্রলাপের মতো বকতে থাকে নিজে নিজে। আপন মনে বুলবুলির সাথে কথা বলে, গল্প শোনায় বুলবুলিকে। রূপকথার গল্প, রাজকন্যার গল্প, অচিনপুরের গল্প। তার কল্পনার বুলবুলি পিট পিট চোখে মায়ের মুখ পানে চায়। মহুয়ার এমন বিষয়গুলো আমান শুনতে পায় বড় ভাবির কাছে। নিজেও ভিডিও কলে দেখে আমান ঠিক করে বাড়ি আসবে। মহুয়া তার সান্নিধ্য পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তারপর সত্যি সত্যি আমান বাড়ি আসে 3 মাসের ছুটি নিয়ে। মহুয়ার আর বাবার বাড়ি যাওয়া হয় না। ছেলের কাছে তফুরা কোনো অভিযোগ করে না মহুয়ার দেওয়া সেই অপবাদ নিয়ে। বরং আমান যখন মাকে বলে, আম্মা, মহুয়ার কথায় রাগ পুষে রাখবেন না মনে, তখন তার স্থানে আমি হইল অমন কিছু বলতাম। তখন তফুরা তাকে প্রবোধ বাক্য শোনায়, না রে বাপ, আমি এই নিয়ে তোরে বা হেরে কিছু কইছি? কই নাই, আর কমও না। তখনকার কথা তখনই শেষ। তারপর বউ আর ভুলেও অমন কথা কয় নাই। আচম্বিতে শোক পাওনে তার বেরেন সুইটা গেছে। মহুয়া সারাদিন ঘরের সব কাজগুলো করে। রাতে বিছানায় গেলে আমানের সান্নিধ্য পায়। আমার মহুয়ার পিঠে মাথায় হাত বুলাতে বুলাতে মধু মধু স্বরে বলে, বুলবুলির শোক ভুলতে হইলে আরেকটা বুলবুলি তোমার কোলে আসা জরুরি। সত্যি বলতে এর জন্যই ছুটি নিয়ে এলাম। মহুয়া পুলক অনুভব করে স্বামীর কথায়। লাজ লাজ চোখে স্বামীর চোখে চোখ রাখে। রোজ রাতে আমান ও মহুয়া একাধিকবার দৈহিক সম্পর্কে মিলিত হয়। 3 মাস ফুরিয়ে আমানের চলে যাওয়ার সময় ঘনিয়ে এলো। এমন এক দুপুরে মহুয়ার গা গুলিয়ে এলো। মাথা ঝিমঝিম করতে লাগলো। ঘরের পিছনে গিয়ে সে হড়বড় করে বমি করে দিল। ঘরে এসে বয়াম খুলে আমের আচার মুখে পুরে দিল। সেদিন বিকেলেই আমান মহুয়াকে গাইনি চিকিৎসকের কাছে নিয়ে গেল। পরীক্ষা করে নিশ্চিত হলো মহুয়া মা হতে চলেছে। আমান খুশি হলো। মহুয়ার চোখে মুখে দীপ্তি ছড়িয়ে পড়ল। বাড়িতে এসে সবাইকে জানালো আমান। তফুরা খুশি হলো অন্যদের মতো। রাতে আমার মহুয়ার কপাল, ঘাড়, গলায় চুমোয় চুমোয় ভরিয়ে দিল। সারা পেটে আদর করলো। পরের দিন মহুয়াকে নিয়ে শ্বশুর বাড়ি গেল। মহুয়া আবার মা হতে যাচ্ছে। এই খুশির খবরে তার বাবা মা ভাই খুশি হলো। আমান চলে যায় আবার বিদেশে। যাওয়ার আগের রাতে মহুয়াকে বুঝিয়ে বলে যেন তার মায়ের সাথে আগের মতোই ভালো করে চলে মহুয়া। রাগের মাথায় যেন বাড়াবাড়ি রকমের কিছু না বলে। মহুয়া আমানের বুকে মাথা রাখে। মাথায় চুলের মাঝে আঙুল বোলাতে বোলাতে বলে, একদিকে আপনি নেই, আরেকদিকে আপনার মায়ের অনাদর, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, রাত দিন সব মিলিয়ে আমার রাত দিন কেমন যায় সে তো কেবল আমিই জানি, আর আমার অন্তর্যামী জানে। তফুরা মহুয়াকে একটু বাড়তি খাবার খেতে দেয় মাঝে মাঝে। অতিরিক্ত খাটুনির কাজ করে না, কোনো বকাঝকাও করে না, কাজের ভুল ধরে না। কারণ তফুরার বিশ্বাস, প্রথম যখন মেয়ে হলো এবার নিশ্চয়ই ছেলেবাবু জন্ম নিবে। কেটে যায় 6 মাস। তারপর তফুরার আদেশে ননদ সীমা মহুয়াকে নিয়ে একটি সরকারি ক্লিনিকে নিয়ে যায় আল্ট্রাসনোগ্রাম করাতে। রিপোর্ট হাতে পেল। সবাই জানলো এবারও মহুয়া কন্যা সন্তান জন্ম দিবে। তফুরার মাথায় যেন 7 আসমান ভেঙে পড়ল। প্রথম নাতি ছেলে চাই তার, মেয়ে নয়। তফুরা মুখ বিকৃত করে, হিংস্র পশুর ন্যায় বলে ওঠে গোপনে, আগেরটারে জিন্দা মারছি, এইটারে পেটের ভিতর রাইখাই মারতে হইব। মরা বাচ্চা তো কত কারণে হইতেই পারে, সাপও মরবো, লাঠিও ভাঙবো না। এদিকে ভয়ে মহুয়ার হৃৎপিণ্ডটা ছলকে ছলকে উঠছে। কোনো অশুভ শক্তি যেন তার কলজেটা খাবলে খাবলে খাচ্ছে। তারপর এক রাতে মহুয়া তার বড় জা ও শাশুড়ির সাথে ভাত খেতে বসলো। অন্য সব রাতের মতোই। রাহিমার 6 বছরের ছেলে রাব্বিও বসেছে।
সে বেশি ছোট চাচি মহুয়ার কাছেই থাকে। মহুয়াকে রাব্বি ছোট আম্মু বলেই ডাকে। মহুয়া রাব্বিকে প্রাণাদিক ভালোবাসে। ছোট্ট শিশুরা ফুলের মতো, নিষ্পাপ, নিখুঁত। তাদের কে না ভালোবেসে থাকা যায় না। মহুয়া রাব্বিকে খাইয়ে দিল আগে। এই সময় রাহিমা ও তফুরার খাওয়া শেষ হয়ে গেল। তারা উঠে গেল। রাব্বি মহুয়াকে তাড়া দিয়ে বলল, তুমি খাইবা না ছোট আম্মু? খাবো বাবা, তোমার খাওয়া শেষ হলে। রাব্বির খাওয়া শেষ। সে উঠে চলে গেল ঘুমানোর জন্য। মহুয়া দেখল পানির জগ প্রায় খালি, পানি নেই। সে জগ নিয়ে উঠানে গেল। নলকূপ চেপে ঝগ ভরে নিল। ঘরে এসে দেখে একটি বিড়াল তার ভাতের প্লেটে মুখ দিয়েছে। সে ভাতের প্লেটখানা ঘরের বাইরে নিয়ে একপাশে ঢেলে দিল। মনে মনে বলল, হায় রে বিলাই, অভাগে রিজিকে তুইও ভাগ বসালি। তুই খাস আমার ভাত। এই বলে বেজার মুখে মহুয়া ঘরে চলে এলো। টিনের বড় কৌটোটা নামিয়ে নিল। ঘরে ভাজা কিছু শুকনো মুড়ি লবণ পানিতে ভিজিয়ে খেয়ে নিল। শুয়ে গেল তার রুমে গিয়ে। কিছুক্ষণ পর রাহিমার গলার শব্দে মহুয়া উঠে গেল। কি হয়েছে ভাবি? আরে, আমাকে ঘরের দুয়ারের সামনে উঠানে বিলে একটা ময়রা পয়রা রইছে। তফুরা উঠে এলো, দেখলো, বলল, কথা না বাড়াইয়া অন্যদিকে নিয়ে ফালায় দাও। কোন দিক থেকে কি খাইয়া আইছে কে জানে। মহুয়ার সারা মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। ঠোঁট শুকিয়ে এলো। ভীরু ও উৎকণ্ঠাজনিত গলায় বলল, ভাবি, ওরে তো আমার প্লেটের ভাত দিছি খেতে। আমি জগ ভরতে গেলাম বাইরে, তখন বিলাইটা আমার ভাতে মুখ দিছিল। কস কি, তোর ভাতের থালায় কি এমন আসিল যে খাইয়াই বিলাইটা মইরা গেল? তফুরা ঝাঁঝিয়ে উঠল, মাথা দুলিয়ে। মহুয়ার মুখ পানে দৃষ্টি তাক করলো। বলল, তুমি সত্যই ভাত খাও নাই, বিলাইরে দিলা? মহুয়া শ্লেষের হাসি দিল ঠোঁট বাঁকিয়ে। কণ্ঠে উষ্মা ঢেলে বলল, না, আমি খেলে তো এখন আমি মরতাম, এবং আমার পেটের সন্তানও। আপনি বিষ দিয়েছেন আমার ভাতে। তফুরা পারে তো নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে। বিষি আসা কণ্ঠে বলল, তুমি কি আমাগো মা পোলারা আলাদা করতে চাও? এই ধান্দা তোমার দিলে? আমার তো মনে হয় তুমি নিজেই ভাতে কিছু মিলাইছ, আমারে দোষী সাব্যস্ত করণের লেগিয়া। আপনি জানেন এবারও আমার মেয়ে সন্তান জন্ম নিবে, তাই আপনি এটা করতে পারেন। শীতল গলায় বলল মহুয়া। তারপর অনেকক্ষণ পাল্টা তর্ক, উত্তপ্ত বাক্য বিনিময় হলো তফুরা ও মহুয়ার মাঝে। তফুরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে মহুয়ার গালে সপাটে চর বসিয়ে দেয়। ফকিন্নির মাইয়া বলে। রাহিমা চুপ করে আছে, নীরব দর্শকের মতো। মাঝে মধ্যে হুহা করছে, যাও শাশুড়ির পক্ষ নিয়ে। তফুরা বড় বউকে অধিক স্নেহ করে, কারণ সে প্রথম সন্তান পুত্র জন্ম দিয়েছে। তফুরা রাগান্বিত মনে নিজের রুমে চলে গেল। এক খিলি পান বানিয়ে মুখে পুরে দিল। রাহিমা তার রুমে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মা, আপনি তো মহুয়ারা আসলে অত দেখতে পারেন না। মাইয়া জন্ম দিল বইলা, আবার এইবারও মাইয়া জন্ম দিবসে আপনিই মনে হয় তার ভাতের থালায় কিছু মিশাইছেন। তফুরা মরিচ চোখে চাইল রহিমার দিকে। গজ গজ সুরে বলল, আমি এত খারাপ মানুষ? বিলাই অন্য দিক থেকে কিছু খাইয়া আইছে। চইলা যাও আমার সামনে থেকে। রাহিমা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। ঘুমন্ত ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মহুয়ার আখি জোড়া টলমল, নিস্তেজ হয়ে আসছে তার সমস্ত অনুভূতি। আধো ঘুমে আধো জাগরণে বাকি রাত পার করে। ভোরে আজান হলে বিছানা ছাড়ে, অজু করে এসে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। উঠে গিয়ে তার সমস্ত কিছু গুছিয়ে একটি বড় সাইড ব্যাগে ভরে নেয়। বোরকা পরে নেয়। ভাতিজা রাব্বির কাছে যায়। কপালে গালে মায়ের মতো আদর করে। দু চোখ গড়িয়ে অশ্রু ঝরছে তার। কারো উপস্থিতি টের পেয়ে রাহিমা চোখ মেলে, পিট পিট চোখে তাকায়। মহুয়াকে দেখেই ধর্মরিয়ে উঠে বসলো সে। কি রে, কই যাস? ভাবি, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন।
রাব্বিকে মারবেন না জালালে। একজন মায়ের কাছে পৃথিবী একদিকে, বাকি সব একদিকে। আমার গর্ভের মেয়েকে বাঁচানো আমার ফরজ দায়িত্ব। এখানে থাকলে আমাদের মা মেয়ের দুজনেরই প্রাণ সংশয়। আপনার দেবর ফোন দিলে বুঝিয়ে বলবেন। আমাদের বাড়ি চলে যাচ্ছি আমি। আমার ভাতে উনিই বিষ মিশিয়েছে। এজন্যই সীমাকে দিয়ে চেক আপ করে আনলো আমাকে। অথচ তার আগে উনি ভালোই চলছিল। ওনার পরিবর্তিত নিষ্ঠুর আচরণ ও কর্ম আমাকে ঘর ছাড়তে বাধ্য করেছে। রাইমা স্তব্ধ চোখে চেয়ে জিজ্ঞেস করলো, কবে আইবি আবার? জানি না। আমার রিজিকে যদি এই ঘরের ভাত থাকে তাহলে অবশ্যই আসা হবে, নয়তো আর আসা হবে না। ছলছল কণ্ঠে বলল মহুয়া। ভোরের নির্মল হাওয়া, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, বাড়ি ঘর ফসলি জমি সব পিছনে ফেলে মহুয়া উঠে গেল বড় রাস্তায়। একটা রিক্সা নিয়ে চলে গেল বাবার বাড়ি। তাকে দেখে এক পাহাড় বিস্ময় নিয়ে তাকালো তার মা। সে মা বাবাকে সবিস্তারে সব জানালো। তাদের মাথায় হাত। নিজেরাই খেতে পায় না ঠিক মতো 3 বেলা, মেয়েকে কিভাবে খাওয়াবে? বাচ্চা প্রসবের সময় পরের খরচ কিভাবে বহন করবে? মহুয়া তাদের আশ্বস্ত করে বলল, তোমরা চিন্তা করো না, টিউশনি করব, নয়তো কিছু একটা করবই। কেমনে করবি? পারবি? আচ্ছা যাক, খোদা এক ব্যবস্থা করবই। তার বাবা ক্ষোভের সাথে বলল, এই বেডিরে তো শাস্তি দেওয়ান দরকার। তুই কস বুলবুলুরে সেই পুকুরে ফালাই দিছে? বাবা, আমি বেঁচে থাকলে সাজা উনি পাবি। অন্যায়কারীকে আল্লাহ তার প্রাপ্য সাজা দিবেই, হয় আগে নয় পরে। শুধু সময়ের অপেক্ষা। মহুয়া নিজের রুমে চলে যায়। কাপড় চোপড়গুলো ব্যাগ হতে বের করে নেয়, গুছিয়ে রাখে পুরনো কাঠের আলনাটিতে। হাঁটতে হাঁটতে চলে যায় নির্জন বাগানের ধারে। একটি প্রকাণ্ড আম গাছের গুড়ির উপর বসে পড়ে 2 হাঁটু ভেঙে। স্বামীর বাড়ির সব স্মৃতি মনে পড়তেই ঢুকরে কেঁদে ওঠে মহুয়া। নির্হারা ডাহুকির ন্যায় কাটিয়ে দেয় একবেলা। ছোট ভাই মিরন সামনে এসে মহুয়াকে তার ভাষায় বলে, বুবু, মা খাইতে ডাকে। মহুয়া উঠে যায় ঘরে, ভাত খেয়ে নেয়। তার মা বুঝতে পারে মহুয়া বেশ কেঁদেছে, কিন্তু কিছুই বলল না। নিত্য অভাব যেখানে লেগেই আছে, সেখানে মেয়েকে প্রবোধ দিবি বা কি বলে? কারণ আশু পরিস্থিতিতে সে নিজেও বিরক্ত। সেদিন বিকেলেই মহুয়া তার এক চাচির ঘরে যায়। সেই চাচিকে প্রসঙ্গত বলে, চাচি, আমার সবই তো শুনলেন। পারলে আমাকে 2জন স্টুডেন্ট জোগাড় করে দিবেন। 5, 6, 7 এর হলেই হবে। 8 এর হলেও পারবো। আপনাকে বলার কারণ হলো, ঝুমার সাথে এবারই রোবারই ছেলে মেয়ে পড়ে, তাই আপনি বা ঝুমা খোঁজ করলে আশা করি পেয়ে যাবেন। শুনে সেই চাচি খেত ঝেড়ে বললেন, আচ্ছা দেখি কি করণ যায়। একটা জালিম হরি তোর কপালে জুটলো। আরে বুড়ি, মাইয়া হইব তো কি হয়েছে? মাইয়া হলো ঘরের লক্ষ্মী, প্রাণ। আমরা তো 7 বোন আমার বাপের ঘরে। কই, আমার দাদি তো আমারে মাইয়া নিয়া খোসা দেয় নাই, আমার মায়েরে। তোর মা বাপও এক্কেবারে বিদেশি পোলা পাই বিয়া দিয়া দিল অল্প বয়সী। অভাব কইরাও যদি পড়তে পারতি, তাইলে ভালো ঘরে বিয়া হইতো, বড় একখান চাকরিও পাইতি। ঘরের অভাবও দূর হইতো, নিজের জীবনও গড়ায়া লন যাইতো। থাক চাচি, মা বাপকে দোষ দিয়ে লাভ নেই, সব আমার নিয়তি। যাই চাচি। হ যা, সাবধানে যাইস। সেই সন্ধ্যায় তফুরা মহুয়ার বাবাকে ফোন দিয়ে বলল, কথা মন দিয়ে শুনেন, আপনার মাইয়া কার অনুমতি নিয়ে ঘর থেকে বাইর হইল? তার এত বড় হিম্মত! তার পেটের মাইয়া নিয়ে সে থাউক বাপের বাড়ি। আমার ঘরে তার আর জায়গা নাই। আমি আমার বিদেশি পোলারা আবার বিয়া করামু। সেই ঘরে পোলায় পোলা জন্ম দিব। মূর্খ মাইয়া বিয়া করামু, তবুও বড় ঘরে করামু। আপনার মতো নুন আনতে পান্তা ফুরায় এমন ঘরের মাইয়া আনুম না। রূপ দিয়া বিদ্যা দিয়া কি পানি খামু আমরা? কথাগুলো বলেই চট করে মোবাইল রেখে দিল তফুরা। মহুয়ার বাবা বিষাদগ্রস্ত মুখে স্ত্রীকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, তফুরার বলা কথাগুলো শোনালেন। মহুয়া থম মেরে আছে বাজ পড়া পাখির ন্যায়। মুখ দিয়ে কোনো শব্দই উচ্চারিত হচ্ছে না তার। তার মা চোখের পানি ছেড়ে দিল ঝরঝর করে। তখন মাকে সে সান্ত্বনা দিয়ে বলল, আরে মা, কান্দো কেন? আমান তো আমাকে অনেক ভালোবাসে। তার মা বললে হলো নাকি? একটা সম্পর্ক কি এতই সস্তা?
বলল আর শেষ হয়ে গেল। আমি আমানকে সব বুঝিয়ে বলবো, আশা করি সে বুঝবে। মা বাবার সামনে থেকে মহুয়া উঠে যায়, নিজের রুমে গেল। আমানকে ভিডিও ফোন দিল, আমান রিসিভ না করে কেটে দিল। মহুয়া অডিও কল দিল, বাট নো রিসিভ। রাতে মহুয়া খেয়ে শুয়ে পড়ল। মোবাইলে টুং করে আওয়াজ হলো। আমানের 5 মিনিটের ভয়েস নোট এলো হোয়াটসঅ্যাপে। মহুয়ার হৃদয় নেচে উঠল ময়ূকের পেখমের মতো। দোচালা বেড়ার ঘর তাদের, রাতের নির্জনতায় কথা পাশের রুম হতে শোনা যাবে। তাই মহুয়া কানে হেডসেট লাগিয়ে নিল, মন দিয়ে নিবিড়ভাবে আমানের কথাগুলো শুনল। একবার নয়, বারবার শুনল। বুঝতে কি তার অসুবিধা হচ্ছে নাকি? শেষমেশ আমানও কোথায় যাবে এবার সে? তার রাত দিন বুঝি এভাবেই কাটবে তিমির আধারের ন্যায়, নাকি অন্যরকম কিছু ঘটবে তার জীবনে? ভাবতেই মহুয়ার সমস্ত শরীর মন অসাড় হয়ে আসে। সে ঠক ঠক করে কাঁপতে থাকে অশীতিপর বৃদ্ধার ন্যায়। চুরমার হয়ে যাওয়া মনকে প্রবোধ দিতে পারে না। শেষবারের মতো আবারও শুনল আমানের কথাগুলো। মায়ের থেকে, ভাবির থেকে সব শুনেছি। বাইরে আরামে থাকি না, কষ্টে থাকি, খাটি, রোজগার করি, সেই টাকা বাড়িতে পাঠাই। কেন? পরিবারের সবাই যেন শান্তিতে থাকে, সেজন্য। কিন্তু শান্তি নেই। আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে তোমরা দুর্বল। তাই মা তোমাকে মাঝে মধ্যে এটা ওটা নিয়ে কটাক্ষ করে, অবজ্ঞা করে কথা বলে। এসব আমি মানছি, কিন্তু এর প্রতিশোধ হিসেবে তো তুমি আমার মায়ের নামে এত বড় অপবাদ দিতে পারো না। গ্রামে পুকুরে পড়ে গিয়ে, আগুনে পড়ে গিয়ে প্রায়ই বাচ্চা মারা যায়, এটা সবাই জানে। এটা সত্য, কিন্তু তুমি বললা মা বুলবুলিকে ফেলে দিয়েছে পুকুরে। আবার গত রাতে বিড়াল মারা গেল। এখন কাকতালীয় ভাবে তোমার ভাত এবং বিড়ালের মৃত্যু একই সময়ে হয়েছে বলে তুমি মাকে বিষ দিয়েছে বললা। তুমি চলে আসছো, ভালো করেছো। আপাতত আর যাওয়ার চিন্তা ভাবনা করার দরকার নেই। বাচ্চা হলে তার খরচ আমি দিব। তোমার চোখে আমার মা সবসময়ের জন্যই এখন খারাপ, আবার মার চোখেও তুমি খারাপ। দুই খারাপ এক ঘরে বাস করা সম্ভব নয়। কি করব বলো? মাকে তো লাইফ থেকে বাদ দিতে পারবো না। নিজের খেয়াল রেখো। মহুয়া বালিশে মাথা হেলিয়ে শুয়ে আছে। কান থেকে হেডসেট আলগা করে নিল। নীরবে অশ্রু ঝরতে লাগলো আখি জোড়ার কোণ বেয়ে। ক্লান্ত পথিকের ন্যায় মহুয়া তন্দ্রা ঘরে ডুবে গেল। সকালে উঠে বিষয়টা জানালো না সে পরিবারকে। তারাও বুঝতে পারল না। মহুয়ার ম্যাগ মুখ দেখে তারা ধরে নিল বিদ্যমান পরিস্থিতির জন্যই এমন মুখ গোমরা হয়ে আছে মেয়ের। থাকাটাই স্বাভাবিক। দুপুরে মহুয়াকে ডেকে পাঠালো সেই চাচি। মহুয়া গেলে তিনি জানালেন, শোন, সকালে হাঁটতে হাঁটতে উত্তর বাড়িতে গেলাম। 2 জন ছাত্রী ঠিক কইরা আইলাম তোর লাইগা। মিজানের ভাতিজি। নিজামে জমজ মাইয়া 2টা আছে না, ইরা ও মীরা নাম, 5-এ পড়ে এবার। তারা পড়বে তোর কাছে। মিজান ভাইয়ের ভাতিজিরা এত বড় হয়ে গেল, মাশাআল্লাহ। আরে তার বড় ভাই নিজাইম না, প্রেম কইরা অল্প বয়সে বিয়া করলো না? এর বাদেই তো জমজ 2টা মাইয়া হইল। মিজানের মা ভাবি নাতনি ঘরে ছেলে মাস্টারের কাছে পড়াইব না। মাইয়া টিচার খুঁজতেছে, বাও মতন পাইতেছে না। মিজান ভাই কোথায় এখন, কি করে? নিজাম ভাই 2 ভাই চাটগাইয়াতে ব্যবসা করে। ফলের আড়ত নাকি? ভাবি কইল। হুন, ভাবি কইল তোরে হ্যাগো বাড়ি গিয়া বিকালে পড়াইতে। আমি তো সমস্যা খুইলা কইলাম, পরে রাজি হইল তোগো ঘরে আইসা পড়তে। ইরা মীরা আইস থেকেই পড়তে আইব তোর কাছে। বেতন নিয়ে সমস্যা হইব না। আলহামদুলিল্লাহ চাচি, আপনি আমার 7 জনমের উপকার করলেন। মহুয়া ঘরে এসে বিষয়টা জানালো। তার মা বাবা স্রষ্টার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল। ইরা ও মীরা বিকেলে এসে মহুয়ার কাছে পড়ে চলে গেল। তারা 2 বোন টিচার হিসেবে মহুয়াকে বেশ পছন্দ করল। মহুয়ার মা তাদেরকে গাছের পেয়ারা পেরে দিল খেতে। আমান মহুয়ার সাথে নিজ থেকে সেভাবে যোগাযোগ করে না।
যতটুকু করে দায় সারা ভাবে। কিন্তু মহুয়া দমে নেই। সে রাত দিন আমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে আমানকে হারাতে চায় না। সে চায় আমান তাকে বিশ্বাস করুক, তাকে নিয়েই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকুক। কিন্তু আমান সেভাবে যোগাযোগ করে না মহুয়ার সাথে। আমানের নীরবতায়, দূরত্বে মহুয়ার অন্তর ফেটে চৌচির হয়ে যায় চৈত্রের মাঠের ন্যায়। এভাবে কেটে যাচ্ছে মহুয়ার রাত দিন। 9 মাস পূর্ণ হলে মহুয়ার কোল জুড়ে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান। মহুয়ার খুশির অন্ত নেই। 7 দিন পরে সে মেয়ের নাম রাখে বুলবুলি। আমানদের বাড়িতে সে খবর দেয়নি। দেওয়ার মতো পথ আমানের মা রাখেনি, বরং বন্ধুর করে রেখেছে পুরো পথ। মহুয়া আমানকে ভয়েস নোট দিয়ে বুলবুলির কথা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে। মেয়ে হয়েছে শুনে আমানের মাঝে কোনো বাড়তি উচ্ছ্বাস দেখা গেল না। তবে কিছু টাকা পাঠালো নামমাত্র। এতে মা মেয়ের একজনেরও প্রয়োজন মিটানো গেল না। মহুয়া বুঝতে পারল তফুরা বিভিন্ন যুক্তি খণ্ডন করে করে ছেলের কান ভারী করে তুলেছে মেয়ে সন্তানের বিপরীতে। আর আমানও মায়ের কথাকে প্রাধান্য দিল। মহুয়া বেদনার শ্বাস ছাড়ে, মাথা উঁচিয়ে আকাশ পানে চায়। মহুয়ার মেয়ের যখন বয়স 5 মাস, তখন তার বাবা ডায়রিয়া হয়ে মারা যায়। মহুয়া তার মায়ের মাথায় যেন হঠাৎ বজ্রপাত হলো। এতদিন তার বাবা মিলে গিয়ে কম বেশি কাজ করেছে, মাসে একটা আয়ের পথ ছিল, এখন তাও বন্ধ হয়ে গেল। তার পরের দিন ভোরে মহুয়ার বিধবা মা তাকে বলল, মারে শোন, 3 দিন বা 5 দিনের দিন তোর বাপের নামে একটু মিলাদ দিমু, কোরআন খতম হইব। সারা জীবন আমগো লাইগা খাইটা গেল হে, আর এখন আমরা তার লাইগা 2-4 জন মিসকিন যদি আল্লাহর ওয়াস্তে না খাওয়াইতে পারি, আল্লাহ বেজার হয়ে যাইব। আমি মাটির ব্যাংকটা ভাঙ্গা পালামু। মহুয়া মরা বিকেলের মতো অবসন্ন গলায় মাকে বলে, ঠিক বলছো মা, আমার কাছেও টিউশনের কিছু টাকা আছে। আমরা মা মেয়ে মিলে আব্বার জন্য খাওয়াবো। মিরন রে পাঠিয়ে তার মহাজন চাচাকেও দাওয়াত করতে হবে মা। তা তো অবশ্যই। মিরন এখনো তার মিলে আছে। তোর বাপে অনেক বছর তার মিলে শ্রম দিছে। তার টাকায় আমাগো পেটে দানা পানি পড়ছে। তাইলে আমি গিয়ে বলি ওনাকে। হ মা, তুই অহনে বোরকা পিন্দা যা, উনি এখন মিলে আছে, দাওয়াত দিয়ায়। ঠিক তখনই উঠান হতে মা মেয়ের কানে রাশভারী পুরুষ কণ্ঠ ভেসে এলো, মিলের মহাজন সাবের উদ্দিন। কই রে মিরন, আসুক ঘরে। মহার মা সাদা কাপড়ের আঁচলখানা দিয়ে মাথা ঢেকে নেয়। দরজার আড়ালে গিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়ায়। মহুয়া মাথায় ওড়না দিয়ে সামনের রুমে যায়। চেয়ার দেখিয়ে বিনীত গলায় অনুরোধ করে বলে, চাচা আসসালামু আলাইকুম, বসেন। মিরন বাইরে বসে আছে, আব্বার জন্য শুধু কান্না করে। ওয়ালাইকুম আসসালাম। তুমি মিরনের বড় বোন না? জি চাচা। মাশাআল্লাহ, সেই কবে তোমারে দেখছি। তোমার আব্বার লগে আমার মিলে গিয়া বইসা থাকতা। তখনও অনেক সুন্দর ছিল তুমি, এখনো কম না। যাই হোক, তোমাকে খোঁজ খবর নিতে আইলাম, নয়তো অন্যায় হয়ে যায়। মা এতক্ষণ আপনার কথাই বলছিল। আমি যেতাম এখন আপনার কাছে দাওয়াত দেওয়ার জন্য। আব্বার জন্য কজন মিসকিন খাওয়াবো আমাদের সামর্থ্য অনুযায়ী, যদিও আমরা নিজেরাই মিসকিন। সাবের ভদ্রতা সুলভ হাসি ছড়িয়ে দেয়, বলে, ও আচ্ছা, শুই না ভালো লাগলো। এই নাও কিছু টাকা পয়সা রাখো। তুমি বাপের বড় সন্তান, তোমার ভাই না থাকার মতোই। এখন তোমার মা ভাইয়ের দায়িত্ব তোমার কাঁধে, কিন্তু এটা রাত দিন মগজে রাখতে হইব। মহুয়া সাবেরের করুণা নিতে অপারগতা প্রকাশ করছে। সাবের বুঝতে পারল, কৌশলে বলল, আরে মেয়ে, এভাবে ভাবো কেন? যাও পরে পোষায় দিও মিরনের দিয়া মিলের মধ্যে। মিলাদ 5 দিনের দিন পরেও, তাইলে আমি আসতে পারুম। সাবের এক খিলি পান মুখে পুরে চলে যায় হক মাওলা বলে। মহুয়া ও তার মা সাবেরের দানের ওপর খুশি হয়।
তারপর 5 দিনের দিন মিলাদের অনুষ্ঠান হয়। বিকেলে সবাই চলে যায়। সাবের মহুয়াকে ডেকে বলল, আলহামদুলিল্লাহ, পাক ভালো হয়েছে। আমি রাইতে মিল বন্ধ করে যাওয়ানোর সময় আবার আসুম, দরকার আছে। তোমাগো কামে আইতে হইব আমার। জি, অবশ্যই আসবেন চাচা। সেদিনই মহুয়া লোক মারফতে চুপি চুপি খবর পাঠালো বড় জায়ের কাছে। মিলাদে তিনি আসতে না পারলেও যেন রাব্বিকে অন্তত পাঠিয়ে দেয়। রাব্বির জন্য রাত দিন তার মন পড়ে, কিন্তু রাব্বির আশা হয় না। যার মাধ্যমে রাব্বির আসার কথা ছিল, পাশের বাড়ির সেই ভাবি মহুয়াকে বলল, শোন, তোর জামাই সামনের মাসে আইব শুনলাম। তোর খুশি হওয়ার কাম নেই। তারে তার মা আনাইতাছে, বিয়া করাইব। পোলায় পোলা পয়দা করব নাকি? পাত্রী ঠিক হইছে, শুনছি তোরও ছাড়ব না। দেখলি শখ কত, গাছেরটাও খাইব, তলারটাও খাইব। মহুয়া দাঁড়িয়ে থাকতে পারল না। তার সমস্ত পৃথিবী এক লহমায় দুলে উঠল ভূমিকম্পের ন্যায়। পাশে থাকা বড়ই গাছের ডাল শক্ত করে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বুকের পাঁজরগুলো যেন আমার নিজ হাতে হাতুড়ি দিয়ে গুরু গুরু করে দিচ্ছে। মাগরিবের আজান শুরু হলো। আকাশের সমস্ত লালিমা ধীরে ধীরে ম্লান হয়ে মিলিয়ে যাচ্ছে মেঘের আড়ালে। পাখিরা ডানা মেলে উড়ে গেল আপন নীড়ে। মহুয়া অচল পায়ে হেঁটে গিয়ে কলপারে বসলো। পুকুর ঘাটে যাওয়ার মতো জোর তার দুই পায়ে নেই। সে নলকূপ চেপে একটু পানি খেয়ে নিল হাতের তালুই করে। অজু করে নিল নামাজ পড়ার জন্য। ঘরে গিয়ে নামাজ পড়ে নিল। বুলবুলি ক্ষুদায় কান্না জুড়ে দিল। মহুয়া নামাজের পাটিতে বসে বুলবুলিকে স্তন পান করালো। বাবার মৃত্যু উপলক্ষে মিরন ছুটিতে আছে, মিলে যায় না। মহাজন তাকে ছুটি দিয়েছে। মৃতের ঘর, শোকের পরিবেশ। ঘরে কম বেশি লোক সমাগম রয়েছে, তবে এরা সবাই মহুয়ার নিকটজন। নানি, খালা, মামা, মামি, ফুফু, এমন। মহুয়া সবাইকে আমান সম্পর্কে যা জানলো সবটুকুই বলল। মহুয়ার মা নিরীহ গলায় বললেন, বিপদ আইতে লাগলে সব দিক দিয়েই আসে। দুনিয়ায় সবকিছু জোর কইরা করণ যায়, কিন্তু মন জোর কইরা পাওন যায় না। আল্লাহর কাছে বিচার দিয়ে আমি সবর রইলাম। মাওলা উত্তম ফয়সালাকারী। রাত 9টার দিকে গলা খাকারি দিয়ে সাবের মহাজন এলো। কই গো করিমের বেটি, আসনি? মহুয়ার মা সদ্য বিধবা নারী। 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। পরপুরুষের সামনে যাওয়া নিষিদ্ধ তার জন্য, তাই মহুয়াকে সব সামলাতে হবে। এমন মানসিকতা মহুয়া ইতোপূর্বেই নিয়ে রেখেছে। মহুয়া বুলবুলিকে মিরনের কোলে দিল। তার মা পরিবারের সাথে স্বামীর শোক পালনে মশগুল। মহুয়া ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আম্মা ভালো আছেনি? লম্বা করে সালামের জবাব দিয়ে বলল সাবের মহাজন। জি চাচা, ভালো আছে। মহুয়া পান বানিয়ে দিল মহাজনকে। তিনি গাল ভর্তি পান মুখে নিয়ে বললেন, রাত হয়ে যাইতেছে, বাড়ি যাইতে হইব আমার। কামের কথা আসি। জি চাচা, বলেন। সাবের মহাজন কাঠের চেয়ারটাতে পায়ের ওপর পা তুলে বসলো আরামদায়ক ভাবে। ঝুলে থাকা নতুন সাদা লুঙ্গিটাকে আটসাট করে নিলেন 2 পায়ের ভাঁজের মধ্যে। মিরনা একপাশে বসলো একটি টুলের উপরে। দরজার আড়ালে মহুয়ার নানি ও খালা দাঁড়িয়ে আছে উৎসুক চোখে, মহাজন কি বলে তা শোনার জন্য। শোনো, তোমার আব্বা এখন জীবিত নেই। তোমার আম্মা বিধবা। তোমার ছোট ভাই হইল গিয়া শারীরিক প্রতিবন্ধী। সে চাইলেও অন্য সব জোয়ান ছেলের মতো খাটতে পারবো না। তোমার বিষয়ে সব অবগত আছি আমি। জীবন তার থাইমা থাকতে পারে না, তারে চালায়া নিতে হইব। তোমরা 3 জন মানুষের পেট তো বন্ধ হইব না। আবার তোমার আছে মাসুম একটা শিশু, তারও তো খরচপাতি আছে কিছু। তাই বলি, তুমি একটা কাজে নাইমা পড়ো। কোথায় পাবো কাজ চাচা? কে দিবে আমাকে চাকরি? পাবা, সব রকমের যোগ্যতা চাকরি আছে দুনিয়ায়। একটু খুঁজে নিতে হয়। আমি তোমার বাপের কাছে ঋণী। করিম কম খাটে নাই আমার ধান চাইলের আড়তের লাইগা। আমার পরিচিত একজনের ফ্যাক্টরি আছে বড় মার্কেটে। হ্যার সাথে আমার ভালোই খাতির। আমি তারে কইছি তোমাকে কথা, সে রাজি হইছে।
সেখানে তোমার মতো আরো কর্মজীবী মেয়েরা আছে। তুমি 2-4 দিন বাদে আমার লগে চইল, নিজেই সব বুঝা নিতে পারবা। চাচা, আমার তো কোলে শিশু আছে, সম্ভব না। এই দুনিয়ায় সবই সম্ভব বেটি, আগে ফাইনাল করে আসো। আচ্ছা চাচা, আমি মায়ের সাথে আলাপ করে আপনাকে জানাবো। জানাইও। সাবের মহাজন চলে যায় করিমের জন্য দুঃখ প্রকাশ করে। মহুয়া পিছনের রুমে এসে বিষয়টা সবাইকে অবগত করে। মহুয়ার মা বুঝতেছে না কি বলবে। তার নানি বলল, আগে ওই বেড়ার লগে গিয়া বাউ বুঝায়, বেড়া তো তোগো ভালার লাগেই কইছে, নইলে কে কার খবর লয় আইসকাল। পোলাপাইন 2টা পরানোর টাকা দিয়া কি তোগো 60 জন মাইনসে চলব? মহুয়া নিরুত্তর রয়। বুলবুলিকে কোলে তোলে বুকের মাঝে মিশিয়ে নেয়। দুগাল ভোরে মায়ের মমতা বুলিয়ে দেয়। রাতে মহুয়া খালি বিছানায় ছটফট করে। একদিকে পরিবারের হাল ধরা, অপরদিকে নিজের ব্যক্তিগত সুখ বিসর্জন হয়ে যাচ্ছে। আমান কি সত্যি দ্বিতীয় বিয়ে করবে? এটা কোনো মানুষের কথা হলো? ছেলে সন্তান না হলে আর একটা বিয়ে করবে সে? কি হারামি মাও ছেলে। কিন্তু আমান তা এত খারাপ ছিল না। মা তার মন ঘুরিয়ে দিয়েছে। হায় রে নারী, কিভাবে পারিস নিজে একজন নারী হয়ে আরেকজন নারীর জীবনটা তছনছ করে দিতে? এমন বিক্ষিপ্ত ভাবনায় কেটে যায় রাত্রির প্রথম ভাগ। বাবার মিলাদকে কেন্দ্র করে সারাদিন বহু ধকল গিয়েছে মহুয়ার উপরে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরে রাজ্যের অবসাদ নেমে আসে। বুঝে আসে মহুয়ার অশ্রুসিক্ত আখি জোড়া। তারপর মহুয়া সাবের মহাজনের সাথে বড় বাজারে যায়। একটা ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে। চেয়ারে বসা একজন বয়স্ক লোক সাবের মহুয়াকে নিয়ে তার সামনে যায়। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, কাশেম ভাই, ওর কথাই বলছি আমি আপনারে, আমার মিলের ম্যানেজার করিম এমএ। মহুয়া সালাম দিল কাশেমকে। তিনি সালাম নিলেন, মহুয়ার সাথে কথা বললেন। মহুয়া সব জানালো। শুনে তিনি আশাহত গলায় বললেন, ফ্যাক্টরির হিসাব কিতাব বুঝা নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুন্দর করে কথা বলতে পারো, বিদ্যা বুদ্ধিও আছে তোমার, দেখতেও চালু আছো। তারপরে আপাতত তোমাকে রাখা যাইব না, কারণ তোমার বাচ্চা ছোট, স্তনপান করে। তুমি রোজ তাকে রাইখা আসতে পারবা না। সাবের অনুরোধের সুরে বলল, অল্প টাইমের লাগে মাইয়াটারে কোনো কাম দাও যায় না ভাই, যেহেতু ছোট বাচ্চা আছে, তাইলে কয়েক ঘন্টার জন্য আসবো। বুঝছি, আপনি পার্ট টাইম চাকরির কথা কইতাছেন। হ, তাই কইতাছি ভাই, নয়তো ওর মায়ের কাছে আমি বেইজ্জতি হয়ে যামু। কাশেম একটুক্ষণ ভেবে নিয়ে মহুয়াকে বলল, তুমি রোজ 4-5 ঘন্টা টাইম দিতে পারবা আমাদের কসমেটিক্স দোকানে? পারবো। এটা কোথায় চাচা? বজরা মার্কেটের দোতলায়। তোমার বাড়ি থেকে সেটা কাছে। অটো বা লেগুনাই করে আসা যাওয়া করতে পারবা। রোজ সকালে 10টা থেকে 3টা পর্যন্ত। জি চাচা, পারবো। 7-5 না ভেবে খুশি খুশি মুখে জানিয়ে দেয় মহুয়া। তাদের জীবনের এই চরম দুর্দিনে এই বা কম কিসের? সে কৃতজ্ঞতার চোখে সাবের মহাজনের দিকে তাকায়। সাবের মহুয়ার মাথায় হাত বুলিয়ে দেয় গুরুজনের মতন। মহুয়া বাড়িতে গিয়ে নতুন চাকরির আদ্যপান্ত মা ও ভাইকে জানায়। মিরন উৎফুল্ল হয় এই ভেবে, বেলায় বেলায় আর শাক পাতা খেতে হবে না তার। মহুয়ার মা খুশি হয় এই ভেবে, ছেলে মেয়েকে নিয়ে 3 বেলা পেট ভরে খেতে পারবে এবার, উপোস থাকতে হবে না আর। মহুয়া তার মাকে বলে, মা, তাহলে সামনের সপ্তাহ থেকে যাওয়া শুরু করি। ইরা ও মীরার পড়ার কোনো বিঘ্ন ঘটবে না, ওরা তো আসে বিকেল 5টার পরে। মা, তাই করতে হইব, একটু ভালোভাবে বাঁচতে হইলে। তুই বুলবুলিরে দুধ খাওয়াইয়া যাইবি, এরপর মাঝখানে তারে আমি ফিডারে কইরা পানি দুধ খাওয়াইতে পারো। আশা করি সমস্যা হইব না। অমন 2-4টা বাচ্চা আমি নিজেই পালতে পারি। আর আমার নানু ভাইরে পারুম না? তুই প্রস্তুতি নে। তারপর নির্দিষ্ট দিনে মহুয়া তার চাকরির দোকানে যায়। প্রথম দিন বলে তাকে সঙ্গে করে নিয়ে যায় সাবের মহাজন। অবশ্য তার আগে মহুয়া ওনাকে অনুরোধ করেছে সাথে যাওয়ার জন্য। মহুয়ার বেশ পছন্দ হলো দোকান। কাচের আয়নার ভিতরে প্রতিটি শেলফে হরেক রকম কসমেটিক্স দিয়ে সাজানো। ক্যাশে বসা ছিল দোকানের ম্যানেজার। সাবের তাকে বলল, ওর নাম মহুয়া,
সম্পর্কে আমার ভাতিজি হয়। তোমার মালিক তারা চাকরি দিছে এই দোকানে। দোকান কি তুমি একলাই চালাও? না, স্টাফ আরেকজন আছে। এখন তো আবার এ আপা আসলো। এই দোকানে 3জনই যথেষ্ট। মাঝে মাঝে আসিফ ভাইও আসে। আসিফকে? কাশেম কাকার মেজো ছেলে। এরা তো আসিফ ভাইয়ের দোকান। ও আচ্ছা, বুঝলাম। তিনি চলে গেলেন দোকান হতে বেরিয়ে। মহুয়া নিচ থেকে টুকটাক কথা বলছে ক্যাশ ম্যানেজারের সাথে। নতুন চাকরি, নতুন আরেকটি অধ্যায় যুক্ত হলো জীবনে। তবুও বিষাদের গাঢ় আস্তরণে ঢেকে আছে মহুয়ার হৃদয়ের এপাশ ওপাশ। থাকি থাকি কেবল তার আমানের কথা মনে পড়ছে। অভিমান করে আমানের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। আমানও কোনো যোগাযোগ করে না মহুয়ার সাথে। রোজ নিয়ম করে মহুয়া দোকানে যাচ্ছে আসছে, কোনো ঝামেলা সৃষ্টি হচ্ছে না, বা মেয়ে বলে বাইরে কোনো বিড়ম্বনার শিকারও হতে হয়নি তাকে। তারপর এক মধ্য দুপুরে মহুয়া দোকানে কাজ করছে বিপরীতমুখী হয়ে। হঠাৎ সে শুনতে পেল তার একান্ত প্রিয়জনের কণ্ঠস্বর। মেকআপ বক্স দেখান, আর এই লিস্টের আইটেমগুলো হবে আপনাদের কাছে? থাকবো না কেন, সবই আছে। বিয়ের সাজানি লিস্ট মনে হয়। হ্যাঁ, ঠিক ধরেছ। কার বিয়ে ভাইজান? আপনার? হ্যাঁ আমার। মহুয়া ঘাড় ঘুরিয়ে তাকায়। আমান মহুয়াকে দেখে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। মহুয়া, তো তুমি এখানে কি করছো? কেন এলে? কেন, এই দোকানে আপনি ছাড়া আর কেউ আসা নিষেধ নাকি? আপনার দরকার হতে পারে, আর কারো দরকার হতে পারে না। ঘৃণা মিশ্রিত কণ্ঠে দৃষ্টি তাক করে বলল মহুয়া। আমান কেনাকাটা বাদ দিয়ে মহুয়ার দিকে মনোনিবেশ করল। অপরাধী গলায় অনুরোধ করে বলল, তুমি একটু বাইরে আসবে? মহুয়া অবিচল, দৃঢ় কণ্ঠে বলল, প্রয়োজন মনে করি না। দোকানের ম্যানেজার ছেলেটা সন্দেহাতীত চোখে দুজনকে দেখতে লাগলো। আমান বুঝতে পারল মহুয়া এক পাও নড়বে না দোকান থেকে। তাই সে মহুয়াকে আর বিশেষ ঘাটালো না। কেনাকাটা না করে দোকান হতে সে চঞ্চল পায়ে বেরিয়ে গেল। মহুয়া টুলের উপর বসে পড়ল। খেই হারিয়ে ফেলল নিজের উপর। মাথাটা টনটন করছে। মনে হচ্ছে মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে কিছু বিষাক্ত পোকার দল। হায় মালিক, হায় কপাল। এমন দিন দেখার আগে তার প্রাণবায়ু বেরিয়ে গেল না কেন? সে কপাল ঠেকিয়ে ধরল ওয়ালের মাঝে। নিজের দুর্ভাগ্যকে অভিসম্পাদ দিতে লাগলো মনে মনে। তার ভিতরটা যেন কলা পাতার মতন ফরফর করে চিরে ফেলছে আমার নিজ হাতে। দানবীয় যন্ত্রণায় মহুয়ার মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের হলো। ম্যানেজার ফাহিম মহুয়াকে সহানুভূতি দেখালো না। উল্টো খিটখিটে মেজাজে বলল, দিলেন তো ব্যবসার 12টা বাজিয়ে। বিয়ের কাস্টমার রোজ রোজ পাই। সারাদিনে যা বেচা বিক্রি হইতো তার দ্বিগুণ হয় এমন বিয়ার কাস্টমার হইলে। কাশেম চাচা তো বোঝে নাই, দিল দরদি মানুষ। চোখের পানি ফেলে মন গলায় ফেলছেন। আর চাকরি হইয়া গেল আপনার। আসিফ ভাই থাকলে এক্ষুনি আপনার স্বাদের চাকরি নট হয়ে যাইত। মহুয়া চুপ রইল। ফাহিমের কথাগুলোর কাউন্টার দিল না। ফাহিম আবার জিজ্ঞেস করলো, কে উনি? আপনার প্রতারক প্রেমিক নাকি? মহুয়া নিশ্চুপ, নিশ্চল, তার ভাষারা নির্বাক। কষ্টগুলো দলা পাকিয়ে ঘাপটি মেরে বসে আছে পুরো হৃৎপিণ্ড জুড়ে। বিনা অপরাধে অযৌক্তিক বিষয়কে ইস্যু করে তাকে এই নরক যন্ত্রণা কেন দিল আমান ও তার মা? পুত্র সন্তান হয়নি বলে আমান সত্যি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে? না, অপরাধী তারা। সাজা তাদের প্রাপ্য। তাদেরকে সাজা দিতে হবে। চোখের জল মুছে ফেলতে হবে। ঘুণে ধরা বাঁশের মতো মস্কে গেলে চলবে না। তাকে সেগুন কিংবা মেহগনি গাছের মতো টেকসই ও মজবুত হতে হবে। না ভাঙবে, না মস্কাবে। শত শত বৃষ্টিতেও টিকে থাকবে তার নিজস্ব শক্তি নিয়ে। দোকান থেকে বেরিয়ে মহুয়া বাড়িতে চলে গেল। বোরকা খুলে হাত মুখ ধুয়ে নিল। মায়ের আদেশে আগুনে হাত সেকে নিল রোজকার মতো। আগুনের সংস্পর্শ পেলেই নাকি জিন ভূতের প্রভাব থাকলে তা দূর হয়ে যায়। মেয়ে বুলবুলিকে কোলে তুলে নিল। আদর করলো প্রাণ ভরে। ভাত খেয়ে নিল। ভ্যানিটি ব্যাগ হতে মোবাইলটা বের করলো। দেখলো আমানের ভয়েস মেসেজ। বেশি আসা মন নিয়ে অনিচ্ছা সত্ত্বেও শুনল। মহুয়া,
দয়া করে ভুল বুঝো না, আমি বিয়ে করতে একদমই চাইনি এবং এখনো চাই না। মা বিয়ে ঠিক করেছে এবং নিজেই বলছে যেন তোমাকে না ছাড়ি। উনি ছেলে নাতির মুখ দেখতে চায়। তুমি তো জানোই আমাদের পরিবারে ছেলে নেই রাব্বি ছাড়া। আমার জীবন আর ভবিষ্যৎ নিয়ে মায়ের নানা রকম যুক্তির কাছে হেরে যাচ্ছি। আমি তো তোমারই আছি, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তোমাদের বাড়ি আসবো আমার মেয়েকে দেখতে। ক্ষোভে ঘৃণায় মহুয়া মুখ বিকৃত করে ফেলল। মাকেও শোনালো আমানের কথাগুলো। দোকানে আমানের সাথে দেখা হওয়ার বিষয়টাও মায়ের সাথে শেয়ার করলো। শুনে তার মা হালিমা মরিস কণ্ঠে বলল, মা যেমন এক হারামির হারামি, পোলাও হইছে আরেক হারামি। দুই হারামি মিলা যা ইচ্ছা করুক, খেতা পর হ্যাগো। যেমনে আল্লাহ দিন নিতাছে আমাগো, হাজার শকর তার দরবারে। টিউশনি করস, চাকরি করস, নিজের মেয়ে নিজে পালতাছস, তাইলে ওই সামার ঘরে দিয়ে আর কি কাম তোর জিন্দিগিতে? ভুইলা যা, ধৈরা নে স্বামী মইরা গেছে তোর, অহন মাইয়া নিয়া তোর একলাই বাঁচতে হইব। মা, তাদের একটা টাইট দিতে চাই। আমি একজন উকিল, ও একজন বড় মাওলানার সাথে আলাপ করব বিষয়টা নিয়ে, তারপর থানায় মামলা করব। আগে বিয়ে কবে সেই খবর নিতে হবে। শুনে হালিমা ঘাবড়ে ওঠে। কি কস, পারবি? কেমনে কি করবি? মা, আল্লাহ ভরসা, তুমি দোয়া করো আমার জন্য। আমি তো একদম পড়াশোনা না জানা মেয়ে না, এসএসসি পাস। এখনো সময় সুযোগ মিললে কলেজে ভর্তি হওয়া যায়। হালিমা একটু ভরসা পেল মেয়ের মুখে আত্মবিশ্বাসী কথা শুনে। পরের দিন সকালে মহুয়া দোকানে গেল, বোরকা খুলে নিল। চাইলেও সে বোরকা পরে থাকতে পারে না। এই বোরকাটা মোটা কাপড়ের, অল্প দামের। অস্বস্তি লাগে লম্বা সময় ধরে পরে থাকতে। দোকানে তার দায়িত্ব সামলাচ্ছে সে। কাস্টমারদের সাথে কথা বলছে, কসমেটিক্স পণ্য দেখাচ্ছে, বিক্রি করছে, বিদায় দিচ্ছে। ফাহিম ক্যাশে বসে টাকা নিচ্ছে। ভর দুপুরের দিকে দোকান ফাঁকা হলো, কেউ নেই। ফাহিমের জিহবা চুলকাচ্ছে মহুয়াকে কিছু বলার জন্য। তার কামুক চাহনি লাটিমের মতো বৃত্তাকারে ঘুরছে মহুয়ার বক্ষ যুগলের উপরে। সে বলে ফেলল, বুঝলাম না, আপনার জামার বুকের অংশ রোজই ভিজতে দেখি, কারণ কি? মহুয়া ফাহিমের কথাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখল। সরল গলায় বলল, আমার কোলের শিশু আছে ফাহিম ভাই, ব্রেস্ট ফিডিং করাই, অনেক সময় হয়ে গেলে এমন হয়। ওহ, বলে ফাহিম খুব আপত্তিকর দুটো বাক্য বলে ফেলল মহুয়াকে। মহুয়ার দু কান ঝাঁঝা করে উঠল উত্তপ্ত সীসার ন্যায়। তাতানো মেজাজে এগিয়ে এসে ফাহিমের গালে কষে একটা চর বসিয়ে দিল। ফাহিম মহুয়ার হাত ধরে ফেলল, যেন দ্বিতীয় চর না দিতে পারে মহুয়া। মহুয়া হাত মোছড়ামুছড়ি করছে ছাড়ানোর জন্য, পারছে না। ঠিক তখনই দোকানের মালিক আসিফ চলে এলো। ফাহিম চট করে মহুয়ার হাত ছেড়ে দিল। মহুয়া রাগে লজ্জায় কুঁকড়ে গেল অচেনা অদেখা আসিফকে দেখে। আসিফও এর আগে মহুয়াকে দেখেনি। তার বাবার কাছে শুনেছে মহুয়ার কথা। উপস্থিত অপ্রীতিকর পরিস্থিতি দেখে সে নিজে ইতস্তত বোধ করলো। কর্কশ্বরে ধমকে উঠে ফাহিমকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এসব? ফাহিম গাইগুই শুরু করলো। নমনীয় স্বরে বলল, কিছু না ভাই। কিছু না মানে? আমি দেখলাম তুই ওর হাত ধরা। ফাহিম নিশ্চুপ। ফাহিম গলার ঝাঁজকে হালকা করে নিয়ে মহুয়াকে বলল, দোকানে নষ্টামি করতে আসো? না। মহুয়ার মন চাচ্ছে মাটির নিচে পুঁতে যেতে। এত বড় অপবাদ নেওয়া দুঃসাধ্য তার পক্ষে। মহুয়া তৎক্ষণাৎ চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। আসিফ ভরাট কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, বসো বলছি চুপচাপ। কোথায় যা হচ্ছে? আমি চাকরি ছেড়ে দিলাম আপনার দোকানে, মাফ করবেন। মহুয়ার কথা দৃঢ়তায়, ব্যক্তিত্বে, আত্মমর্যাদায়। আসিফ আশ্চর্য হলো। সে বুঝতে পারল মহুয়া মেয়েটা নির্দোষ। সে শাসনের সুরে বলল, আমার দোকানে তোমার চাকরি হয়েছে আমার বাবার ইচ্ছায়, কিন্তু চাকরি যাবে বা তুমি ছাড়বে সেটা আমার ইচ্ছায়। বসো, স্থির হও, আমি দেখছি। মহুয়া বসল। আসিফ বিষয়টা খোলাখুলিভাবে জানতে চাইল। মহুয়া বলল, সেটা মুখে বলা সম্ভব নয় ভাইয়া। উনি খুব আপত্তিকর কথা বলেছে আমাকে। আমি ওনাকে চর মেরেছি। তখন উত্তেজিত হয়ে উনি আমার হাত ধরেছে।
আসিফ উঠে এসে ফাহিমের পিঠে গালে আঘাত করলো হাত দিয়ে। বলল, মাফসা বলছি মহুয়ার কাছে। উপায়ন্তর না পেয়ে ফাহিম মুখে মাফ চাইল মহুয়ার কাছে। আগে চাকরি বাঁচাতে হবে, পরের খেলা পরে হবে। শালি বলে গোপনে আরো বিশ্রী দুটো বাক্য বলল ফাহিম। মহুয়া তার দায়িত্ব শেষে চলে গেল। সঙ্গী করে সঙ্গে নিল এক তিক্তকর বিদঘুটে অভিজ্ঞতার ঝাঁপি। তার আগে আসিফ তার মোবাইল নাম্বার চেয়ে নিল। মহুয়া বাড়িতে গিয়ে মা হালিমাকে জানালো না দোকানের কাহিনীটা। অকারণে বিধবা শোকাহত মাকে অতিরিক্ত চিন্তায় ফেলে দেওয়া ঠিক হবে না। রাতে ভাত খেয়ে নিয়ে মহুয়া তার রুমে শুয়ে পড়ল। শিশু বুলবুলি মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ল। মুঠোফোন বেজে উঠল। রিসিভ করে মহুয়া সালাম দিল। ওপাশ হতে ভেসে এলো গাম্ভীর্যপূর্ণ কণ্ঠ। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মহুয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার সাথে আজ দেখা হলো, বাজে একটা অবস্থায়। যাই হোক, তুমি মনে কিছু রেখো না। ভাইয়া, আমি আর আগ্রহ পাচ্ছি না আপনার দোকানে যেতে, অন্তত ওই পিশাচটা থাকা অবস্থায়। আসিফ অনুধাবন করতে পারল মহুয়ার তার সিদ্ধান্ত অনড়। সে মহুয়াকে সান্ত্বনা দিল তার সামর্থ্য অনুযায়ী। তার বাবার কাছে মহুয়ার প্রশংসা শুনেছে এবং শুনেছে মহুয়ার নিষ্পেষিত জীবনের গল্প। মহুয়াকে দেখেও আসিফের পছন্দ হয়েছে। প্রমিত ভাষায় মহুয়ার মাধুর্যময় চমৎকার বাচনভঙ্গিতে দোকানে কাস্টমার এখন তেমন ফেরত যায় না। আনুপাতিক হারে বিক্রি বেড়েছে। সে আরো বলল, তুমি কাল ও পরশু তোমার মেয়েকে সময় দাও। দোকানে আসতে হবে না, স্বাভাবিক হও, তারপর এসো। ফাহিমকে বাদ দিয়ে দিব কিছুদিন পর। সে বহুদিনের পুরনো বিশ্বস্ত ম্যানেজার। হুট করে বাদ দিলে তারও ক্ষতি, আমারও ক্ষতি। বুঝতে পেরেছ? আসিফকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহুকায় ক্ষীণকায় স্বরে হু বলল। আসিফ মোবাইল ফোন রেখে স্বস্তির দম ছাড়ল। তার একদিন পরে কাশেম ছেলে রুমে গেল। আসিফ অন্যদিকে ব্যস্ত। কাশেম নিজের হাত পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, তোর লগে একটা বিষয় আলাপ করা দরকার। কি বাবা, কোন বিষয় বলেন শুনি। মহুয়া মেয়েটার বিষয়, তবে এখন না। ঠান্ডা মাথায় বোঝা পড়ার বিষয় এটা। সমস্যা নেই, বলবেন, অন্যমনস্ক হয়ে বলল আসিফ। এদিকে আমান মহুয়াদের বাড়ি আসার আগে মহুয়া জেনে গেল আমান কোন মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। শুনে মহুয়া বাকরুদ্ধ হয়ে গেল। মায়ের কাছে ছুটে গেল। স্তম্ভিত গলায় মাকে বলল, মা জানো আমান কাকে বিয়ে করবে? কারে? আমরা যে সবসময় বলি আমাদের শিউলি, আমাদের শিউলি ফুল। আমাদের সেই শিউলি হতে যাচ্ছে আমানের দ্বিতীয় স্ত্রী। হালিমা ধপ করে মাটিতে বসে পড়ল। হই হই করে উঠল না, কেবল হায় হায় করে করুণ গলায় বলল, কোচার ছুরি দিয়ে এইভাবেই পেট কাটা যায়? বুঝলি মা? না মা, বুঝতে চাই না, বোঝার কথাও না। চল শক্ত করে বজ্রকণ্ঠে বলে উঠল মহুয়া। হালিমা উঠে গিয়ে নিজের অতি সস্তা বাটন সেটটি হাতে নিল। ক্ষোভে বেলুনের মতো ফুলে ফেঁপে উঠছে। ফোন দিল তার আপন ননদকে। তার ননদ মোবাইল রিসিভ করে বড় ভাবিকে সালাম দিল। হালিমা সালাম নিয়ে উত্তেজনায় গজগজ করে বলল, তুই এটা কি করলি? শিউলির বিয়ে আমার মাইয়া জামাইয়ের লগেই তো দিতে হইব। তোর ভাইয়ের লগে সম্পত্তির ভাগ বটারা নিয়ে তোর মনোমালিন্য ছিল, কিন্তু আমাদের সাথে তো কিছু ছিল না। আর শিউলি কি হারামি মাইয়া? মহুয়ার লগে তার কত খাতির ছিল। আমরা সবাই কত কইতাম মহুয়া ফুল আর শিউলি ফুল হইল দুই সই। তুই এই বিয়া ভাঙানিতে কইলাম। বিদেশি পোলা পাই তোর লোভ হইল। ভাবি থামো, অনেক কইস। মহুয়ার হরি শিউলিরে মেলা পছন্দ করলো। কইল মহুয়া থাকবো আমানের পহেলা স্ত্রী হিসাবে। আমরা তো আরো মনে করলাম তোমরা অতটা মনে কষ্ট পাইবা না। দুই মামা তো ফুফাতো বোন একলগে মিলামিশা থাকবো, সমস্যা তো দেখি না। শিউলি না হইল হেরা অন্য মায়েরে বিয়া করাইতো, তখন বেশি ভালা লাগতো মহুয়ার। মন মেজাজ ঠান্ডা করো ভাবি, মাইনা নাও, ভালো হইব কইলাম। হালিমা আর কিছু বলে না, কান থেকে মোবাইলটা আলগা করে নেয়। মেয়ের দিকে ব্যথিত মুখে চায়। মহুয়া অভিমানী গলায় বলে, তুমি ফোন কেন দিলে মা? দরকার নেই তো, বিয়ে ফাইনাল, এখন ভাঙবে? তাইলে কি করবি?
সতীনের ঘর করবি? অসম্ভব। একলা জীবন অনেক ভালো। হাত আছে, পা আছে, মাথায় মগজ আছে, এই যথেষ্ট আমার পেট চালানোর জন্য। তার 2 দিন বাদে আমার মহুয়াদের বাড়ি যায়। এটা সেটা নিয়ে যায় যেতে। হালিমাকে সালাম দিল সে। মহুয়া নিজের মেয়েকে কোলে নিয়ে বাইরে ভাসঝাড়ের দিকে চলে গেল। আমান হালিমাকে সব বুঝিয়ে জোর অনুরোধ করলো মহুয়াকে যেন ডেকে আনে তার সামনে। আমি ডাইকা আনতাছি মহুয়ারে, তবে তোমার লগে যাওয়া, তোমার ঘর করা, এটা সম্পূর্ণ তার মর্জি, আমার কিছুই না। হালিমা গিয়ে মেয়েকে বলল, দুপুর হয়ে যাইতেছে, পরে দুপুরের ভাত খাওয়ানো লাগবে হেরে। বুলবুলিরে না দেখলে যাইব না কইল। গিয়া কথা বইলা বিদায় কর মা, যত সব আপদ মরা। অসহনীয় গলায় বলল হালিমা। মহুয়া নিরুপায় হয়ে মায়ের কথায় ঘরের ভিতর এলো। নয়তো তার ইচ্ছে ছিল দেখা দিবে না, তার মেয়েকেও ছুটি দিবে না আমার নামর অমানুষটাকে। কেমন আছো মহুয়া? মহুয়াকে দেখে নিচু স্বরে জিজ্ঞেস করলো আমান। বুলবুলিকে জোর করে মহুয়ার কোল হতে নিজের কোলে নিয়ে নিল। অচেনা মানুষের স্পর্শ পেয়ে বুলবুলি কেঁদে উঠল। মহুয়া ফের বুলবুলিকে নিজের কোলে নিয়ে নিল। বুলবুলির কান্না বন্ধ হয়ে গেল। মায়ের গলা পেঁচে চুপটি করে রইল পরম নির্ভরতায়। মহুয়ার কণ্ঠ চড়াই গেল না, শান্ত গলায় বলল, আমি কেমন আছি তা জেনে আপনার কাজ নেই। আপনার মুখে মহুয়ার নাম শুনতে বাজে লাগছে। কেন এসেছেন বলে বিদায় হন। মহুয়ার পরিবর্তিত নির্দয় আচরণে আমান হতাশ হলো। সে নরম গলায় অপরাধীর মতো করে বলল, আমি তুমি থেকে আপনি হয়ে গেলাম? আমি দূরের মানুষদের সবসময় আপনি বলি। দৃষ্টি মাটিতে রেখে বলল মহুয়া, আমি তোমাকেও বুলবুলিকে নিতে এসেছি। মা বলল নিয়ে যেতে। আমি যাব না, আপনি আসতে পারেন। রাগ করো না বলছি, বাবার সংসারে আস্তাকুরের মতো পড়ে থাকার চেয়ে স্বামীর ঘরে সম্মানের সাথে থাকা ভালো নয়? সতীর নিয়ে ঘর করার মতো সম্মান আমি চাই না। আমি আমার ঠিকানায় ভালো আছি। তুমি কি আর কোনোদিন আমাদের বাড়ি যাবে না? ধরে নিতে পারেন না। এটাই তোমার ফাইনাল কথা? হ্যাঁ। ভুল করছো কিন্তু মহুয়া, বিরাট ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছ। তোমার বুলবুলির সবকিছুই তো ঠিক থাকবে, সমস্যা কোথায়? আমি তো মায়ের মন রাখার জন্য রাজি হয়েছি, মন থেকে না। যদি তাই হয় তাহলে আমার চোখে আপনি একজন মেরুদণ্ডহীন পুরুষ, যে কিনা নিজের লাইফের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, নিজের স্ত্রীর অধিকার ঠিক রাখতে পারে না। সুতরাং আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের লাইফে আমি থাকতে রাজি নই, কারণ আমার মেরুদণ্ড আছে। এভাবে ঘণ্টাব্যাপী পাল্টা যুক্তিতর্ক চলল আমান ও মহুয়ার মাঝে। আমান পরাজিত সৈনিকের মতো ক্ষিপ্ত মেজাজে মহুয়াদের ঘর ও বাড়ির প্রাঙ্গণ ত্যাগ করল। মহুয়া ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল। মায়ের কাছে গেল বুলবুলিকে কোলে নিয়ে। বলল, আরে মা, সে আমাকে যতটুকু মায়া দেখিয়ে নিতে চাইল, তার চেয়ে বেশি হলো অন্য কারণ। ভাবছে বুঝতে পারবো না তার মায়ের চালাকি। তার মা আমাকে নিয়ে যেতে বলছে, এটা সত্যি। আমাকে কখনো ছাড়বে না সে, তা মায়ের কথায় হোক বা তারও মায়া থেকে হোক, এটাও সত্যি। আমি যদি বিয়েতে উপস্থিত থাকি তখন সবাই ধরে নিবে আমার ইচ্ছেতেই পুত্র সন্তানের জন্য সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, এবং তারাও সেটাই সবার কাছে প্রকাশ করবে আমার অগোচরে। কিন্তু আমি তা কিছুতে হতে দিব না। খেলা দেখাবো এদের। এই রকম খাটাইশ, অবিবেচক, পাষাণ মানুষদের কঠিন সাজা দিতে হয়। হালিমা আক্ষেপে সুরে বলল, হাসাই কইসত মা, এইটাই আসল কাহিনী। বিয়ার দিন তুই হ্যাগো ঘরে থাকলে সবকিছু সহজ হইয়া যাইবে হ্যাগো লাইকা। কারো প্রশ্নের মুখে পড়ব না। এখন তো খাইব মাইনকা চিপা। মহুয়া বাঁকা আসলো আমানকে নিয়ে। বলল, তবে আর বলি কি মা, বিয়ের বিষয় না হলে সে এখন আসতোই না আমাদের বাড়ি। আমিও মাঠে নেমে পড়লাম। পরের দিন মহুয়া দোকানে যায়। ম্যানেজার ফাহিম তার সাথে কোনো কথা বলছে না। মহুয়া বলল কথা, একই স্থানে কাজ করতে গেলে সহপাঠীর সাথে কথা না বলে কাজ করা যায় না। কিছুক্ষণ পর দোকানে আসিফ চলে এলো। মহুয়ার ডিউটি শেষ হওয়া অবধি সে থাকবে, যেন ফাহিমের সাথে মহুয়ার আর কোনো আপত্তিকর ঝামেলা না হয়।
তাই। মহুয়া চলে গেল ডিউটি শেষে। আসিফও তখন বেরিয়ে গেল। মহুয়াকে ফোন দিল, জিজ্ঞেস করলো, সারাক্ষণ তোমাকে বিমর্ষ লেগেছে, কোনো কথাও বলনি, তুমি কি চাকরি ছেড়ে দিতে চাচ্ছ? মহুয়া নমনীয় গলায় বলল, এমন কিছুই না ভাইয়া, ভিন্ন বিষয়। কি বলো? আমি তোমার এক ধরনের অভিভাবক, বলো। আসিফের জোরাজোরিতে মহুয়া বলল, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা কতটা যৌক্তিক, এটা জানা খুব দরকার আমার। ওকে, আমার পরিচিত লয়ার আছে, জেনেই জানাচ্ছি তোমাকে। রাতে আসিফ ফোন দিল মহুয়াকে, বলল, খবর নিয়েছি, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে তা আইনত অবৈধ এবং ফৌজদারি অপরাধ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-6 ধারা অনুযায়ী রুলস, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা এবং তার ভরণ পোষণ না দেওয়া একটি ফৌজদারি অপরাধ, এবং ইসলামিক আইন অনুযায়ী একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে, তবে শর্ত হলো তাকে সকল স্ত্রীর প্রতি সমানভাবে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি কোনো পুরুষ এই সমতা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে দ্বিতীয় বিয়ে করা তার জন্য জায়েজ নয়। মহুয়া আসিফকে কৃতজ্ঞতার সাথে অশেষ ধন্যবাদ জানালো। আসিফ মোবাইল রেখে দিল। অতিরিক্ত কোনো কথা বলল না মহুয়ার সাথে। সে আগেই বুঝতে পেরেছে বিষয়টা মহুয়ার। অন্য কারো হলে সে ব্যস্ততার মাঝে ফোন করে করে এত তথ্য রেডি করতো না। তারপরের দিন মহুয়া আমানদের নিকটবর্তী থানায় চলে গেল দোকানে যাওয়ার আগে। সবকিছু জানালো এবং বলল পরে আসবে মামলা করতে। হেমন্তের এক মধ্য দুপুর, আমাদের সারা উঠান জুড়ে ছড়িয়ে আছে মিঠে রোদ্দুরের কোমলতা। আমার মাত্রই বউ নিয়ে বাড়িতে এসেছে। ঘরোয়া আয়োজনে সম্পন্ন হলো তার দ্বিতীয় বিয়ে। বর বেশে সে খোশ মেজাজে আছে। নতুন ফুল, নতুন সুবাস, আহা মধু মধু। এমন সময় দুজন পুলিশ আমাদের ঘরের উঠানে হাজির হলো। উপস্থিত সবাই ভরকে গেল। আমান পালিয়ে যেতে চাইল, পারল না। তার হাতে হাত করা পরিয়ে নিল একজন পুলিশ। আমান অদ্ভুত চোখে পুলিশকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কোন অপরাধে আমাকে অ্যারেস্ট করলেন? প্রথম স্ত্রী জীবিত, কিন্তু তার অনুমতি না নিয়ে কোনো কারণ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন, এটা ফৌজদারি অপরাধ, তাই থানায় আপনার নামে মামলা হয়েছে, চলুন। কে দিল আমার নামে মামলা? বিচলিত কণ্ঠে জানতে চাইল আমান। যে দেওয়া সেই দিয়েছে, চলুন। আমান বিষে আসা কণ্ঠে মহুয়ার উদ্দেশ্যে গোপনে বলল, ছাড়া পাই আগে, পরে তোর বিষ বাইর করব। আমানের মা তফুরা কান্না জুড়ে দিল। পুলিশকে আকুতি মিনতি করে বলল, আপনাকে আল্লাহ দোহাই লাগে, আমার পোলারে সাইরা দেন, ওর দোষ নাই, আমি ওরে ইন্ধন দিছি আবার বিয়াকরণের লাইগা, যেহেতু পহেলা ঘরে শুধু মাইয়াই হইতাছে। আপনি মুরব্বী বলে আপাতত বেঁচে গেলেন, নয়তো ছেলের সাথে আপনার হাতে হাত করা পরাতাম। ঘর সামলান, আপনার ছেলে বছর খানেক ঘুরে আসুক, ধরে নিবেন এতদিনের মতো এখনো সে দেশের বাইরে আছে। আমান বরের বেশ চেঞ্জ করার অনুমতি চাইল, পুলিশ দিল না। অন্যদের বলল, ওনার কাপড় চোপড় নিয়ে কেউ থানায় আসুন, সেখানে চেঞ্জ করার অনেক জায়গা আছে। তফুরা উঠানের মাটিতে বসে আছাড়ি পিছাড়ি করে কাঁদতে লাগলো। অন্যরা হায়হুতাশ শুরু করলো তাকে সান্ত্বনা দিতে দিতে। কেউ কেউ মহুয়ার পক্ষ নিয়ে মনে মনে বলল, বেশ হইছে, মা ছেলে শিক্ষা হনের দরকার আছিল, কত ভালো ছিল আমানের বউ, না এর নাতি চাই, নাতি, এতে বউর কি দোষটা? মূর্খ বেটি, তোর ছেলে তার পেটে যেটা দিব সেইটাই তো বাইর হইব, কিন্তু আমানের বউর এত বড় দুঃসাহস কেমনে হইল? সময়, পরিবেশ, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, সাহসী করে তোলে, একা বাঁচতে শেখায়, আত্মবিশ্বাসী ও পরিশ্রমী করে তোলে, যেমনটি হয়েছে মহুয়ার ক্ষেত্রে। মহুয়ার আপন ফুফাতো বোন নববধূ শিউলির বিয়ের আনন্দ ধুলায় মিশে গেল নিমিষেই। ঘোমটা পরিহিত অবস্থায় সে বিষণ্ণ মনে বসে আছে। তার সাথে আসা চাচাতো ভাই বোনেরা চলে গেল বাড়িতে। শিউলির বাবা মাকে বিষয়টা জানালো। শুনে আমানের পরিবারের মতো তারাও বিক্ষিপ্ত হলো মহুয়ার উপরে। পারে তো গেড়ে ফেলে মহুয়াকে। শুক্রবার বলে মহুয়া বাড়িতেই ছিল।
ছোট ভাই মিরনও ছিল বাড়িতে। মহুয়া মা ও ভাইয়ের পাশে গিয়ে বসলো। মিরন তার অস্পষ্ট ভাষায় বোনকে বলল, বেশ হইছে, ধইরা নিছে। আমি সামনে পাইলে তারে কিল ঘুষি মারতাম। হালিমা ভীরু কণ্ঠে মেয়েকে বলল, এবার কি হয় আল্লাহ জানে, আমরা ওদের চাইতে নিরীহ মানুষ। তোর বাপ থাকলো এক কথা ছিল, আমার মনে কেমন জানি কু ডাকতেছে। তোর যে জল্লা ধরি পানিতে ফালাইয়া বৌভা মাসুম নাত্রীরে যে মাইরা ফালাইতে পারে, তার পক্ষে সবই সম্ভব। আল্লাহ গো, রহম করো, দয়া করো। দূর মা, অযথা টেনশন করো না। কি করব সে বা তারা আরেক গ্রামে থেকে, এক বাড়িতে বাস হলে তাও কথা ছিল। আরো নিরীহ কেউ হলেও মামলা করার রাইটস আছে তার। আমি থানায় গিয়ে সব পুলিশদের বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে। মিরন তো সবই শুনছে। না রে ভাই। মিরন মাথা ঝাঁকিয়ে বোনের কথা সম্মতি জানায়। শনিবারে মহুয়া দোকানে যায়। আসিফ আসে তারপরে। দোকানে কর্তব্যরত থাকা অবস্থায় মহুয়া, মালিক আসিফ, ম্যানেজার ফাহিম কেউই কারোর সাথে অহেতুক কথা বলে না। সবাই প্রফেশনালিজম বজায় রাখে। তার বাইরেও তারা কেউ কারোর সাথে যোগাযোগ করে না। মহুয়াকে 2 দিন মোবাইলে আসিফ কল দিয়েছে, তাও প্রয়োজনে। আসিফের নজর এড়ালো না মহুয়ার মলিন মুখের অভিব্যক্তি। মহুয়া দুপুর শেষে চলে যায় বাড়িতে। আসিফ একবার ভাবলো ফোন দিবে মহুয়াকে, পরে আর দিল না। দেওয়া ঠিক হবে না এই ভেবে। বিকেলে মহুয়া মেয়েকে কোলে নিয়ে পাশের বাড়িতে গেল। সেই ভাবি থেকে আমানদের ঘরের খবর নিল। সেই ভাবি তাকে জানালো, আমাইন্না থানায় পইরা আছে, মধুর বাসর গাঙ্গে ভাইসা গেছে। হ্যার মা জামিনের জন্য ছোটাছুটি করতেছে, বড় উকিল ধরছে। উকিল রে ঘুষ দেওয়ানের লাইগা গয়না বন্ধক দিছে। তোর ফুফাতো বোন শিউলি মালারে নিয়ে গেছে তার চাচাতো ভাই আইসা, আর আসে নাই বেচারি। তারপর মহুয়া কিছুক্ষণ গল্প করলো সেই ভাবির সাথে। ঘরের পিছনে সরু আড়া অতিক্রম করে চলে এলো নিজেদের বাড়ি। বাড়িতে এসে মা ভাইকে জানালো সব। তারা শান্তি পেল শুনে। হালিমা বলল, হ, পোলায় জেলে থাও, মা পোলারে ছোটানোর জন্য নাকানি চুবানি খাও একবার। মিরন মিলে যায়, কাজ করে। মাস শেষে নামমাত্র হলেও মাইনে পায়। মহুয়া চাকরিটাও মন্দ নয়, মাস শেষে নিয়ম মাফিক বেতন পায়। ব্যস্ততায় বেদনায় মোটামুটি ভালোই দিন যাচ্ছে তাদের। তার 7 দিন পরের ঘটনা। হেমন্তের রাত্রির শেষ ভাগ। প্রকৃতি নীরব, নিস্তব্ধ। হালকা ঠান্ডার আমেজে সেও এলিয়ে পড়েছে রাত্রির গায়ে। ঝিঝি পোকার দল ডাকছে না, জোনাকিরা জ্বলছে না, বাতাস বইছে না। সারা আকাশে ছড়িয়ে আছে কালো মেঘের চাদর। নেই তারাদের আনাগোনা। ঘরের কোণের কোনো ব্যাঙটাও আজ ডাকছে না। শোনা যাচ্ছে না কুকুরের ডাক কিংবা বিড়ালের মিহি স্বরে কান্না। মহুয়াদের ঘরে সবাই গভীর নিদ্রা আচ্ছন্ন। সবার গায়ে পাতলা কাঁথা জড়ানো। হঠাৎ বুলবুলি নড়ে উঠল কান্না করে। মেয়ের জন্য উপর দিয়ে ঘুম হলো, ভিতরটা সারাক্ষণই সজাগ থাকে মহুয়ার। সে চোখ মেলল, বুলবুলির দিকে তাকাতে নিজের গায়ে উষ্ণতা অনুভব করলো। মুহূর্তেই দেখলো আগুন জ্বলছে তার রুমের চারপাশের বেড়ার মধ্যে। মহুয়া আত্মচিৎকার দিয়ে উঠল, মা, আগুন, আমার রুমে আগুন। হালিমার ঘুম ছুটে গেল। চোখ মেলতেই দেখলো সারা ঘরে আগুন জ্বলছে। অসহায়ের মতো পাগল পাগল কণ্ঠে সে চিৎকার করে বলল, বাইর হয়ে যা মা মাইয়া, হারা ঘরে আগুন। মিরন কাঁথা মুড়ি দিয়াছে বিধায় টের পেল না আগুনের তাপ। মহুয়ার কোলে বুলবুলি, তাই সে চাইলেও ভয় মিরনের কাছে যেতে পারল না। উচ্চ স্বরে ভাইকে ডাকলো, মিরন রে, মিরন, ভাই উঠা নাই, আগুন ঘরে। মিরনের গায়ে খুব গরম লাগছে। সে ধর্মরিয়ে উঠে গেল। তার গায়ে আগুন জ্বলছে। ঘটনার আকস্মিকতায় মিরন হতভম্ব, নির্বাক। কোন দিকে যাবে তাও বুঝে উঠছে না। হালিমা ছুটে গেল মিরনের চৌকির কাছে। ততক্ষণে হালিমার পরনের শাড়িতে আগুন ধরে গিয়েছে। সে শাড়ি খুলে ফেলে দিল। মিরনকে ঝাপটে ধরে টেনে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি। মহুয়া বাড়ির অন্যদের ডাকলো ভয়ার্ত চোখে, কম্পিত গলায়। তারা এসে ঘরে আগুন নেভাতে পারল না, চেষ্টা করেও। তার পূর্বেই ঘর পুড়ে ছাই। 2 কামরার ছোট্ট দোচালা বেড়ার ঘরটি কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হলো। হালিমাকে একটা কাপড় এনে দিল এক জা।
মহুয়ার কোল থেকে বুলবুলিকে কোলে নিয়ে নিল তার এক চাচাতো ভাই। মিরনের অবস্থা শোচনীয়। তাকে বাড়ির লোকজন মিলে ধরাধরি করে নিয়ে গেল হাসপাতালের দিকে। হালিমা ও মহুয়া বুক ফাটিয়ে আকুল স্বরে কান্না করছে। মিরনকে নিয়ে যাওয়া লোকদের পিছন পিছন গেল মা মেয়ে। নিশুতি রাতের আধার ঠেলে বিক্ষিপ্ত পায়ে প্রায় দৌড়াচ্ছে তারা। আগুন কিভাবে লাগলো তা নিয়ে আপাতত তাদের ভাবান্তর নেই। মিরনকে বাঁচানোই মূল আরাধ্য। সহজ সরল মিরন মায়ের প্রাণের ধন, বোনের পরাণ। মিরনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলো বাড়ির মানুষের সহযোগিতায়। মহুয়াদের বাড়ির রাত্রির নিস্তব্ধ শেষ প্রহর মুখরিত হলো বহু মানুষের গুঞ্জনে। সবাই জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। কেউ ধারণা করলো ঘরের ভিতর মশার কয়েল বা অন্য কিছু থেকে আগুন লেগেছে। বিচক্ষণ দুই একজন বলল, মহুয়াদের সবাইকে মেরে ফেলার জন্যই সারা ঘরে কেউ আগুন জ্বালিয়ে দিল না তো। কিন্তু কে বা কারা করতে পারে এমন নৃশংস কর্মকাণ্ড? পাশ থেকে আরেকজন পুরুষ জ্ঞান গর্ব সুরে বলল, ওদের এখন শত্রু আছে, এক তার ফুফুরা, আরেক তার জামাইরা, হয়তো এর বাইরে আরো কেউ আছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।